তুমি এসব কি শুরু করছো? আমি যেখানেই যাই সেখানেই ফলো করো, আর নেহাকে দিয়ে কী সব আবল তাবল বলছো। আমি মিমি যা বলছে সব শুধু শুনেই যাচ্ছে। দেখো, তুমি যেটা চাচ্ছ সেটা হবার নয়। কেন মিমি? আমি কি দেখতে খারাপ? ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না। তাহলে না করছো কেন? সরি, আমি পারবো না কোনো রিলেশনশিপে জড়াতে। আচ্ছা, তুমি কি পছন্দ করো না আগে সেটা বলো। মিমি চুপ করে আছে। মিমি, আমিও জানি তুমি আমাকে পছন্দ করো। মিমি কিছু বলছে না। মিমি চুপ থেকো না প্লিজ। পাগনামো করো না। আবেগ এখন আছে, কিছুদিন পর এমনিই কেটে যাবে। তুমি এটাকে আবেগ বলো আর যাই বলো না কেন, তোমাকে না পেলে কিছু একটু করেই ফেলবো। যা খুশি তা করো। মিমি, কালকে আমার নিউজটা পাবে, চিন্তা করো না। নেহার কাছে ফোন করলাম। হ্যালো নেহা, হ্যাঁ বল। তুই এখন কোথায়? কেন? বাড়িতে। একটু কলেজে আসতে পারবি? কেন? আগে কলেজে আয়, তারপর বলছি। ওকে, আসছি। কিছুক্ষণ পর নেহা আসলো। বল, কি হয়েছে? আমি মনে হয় সত্যি মরে যাবো রে। কি আবল তাবল বকছিস? মরে যাবে মানে কি? মিমি আজ অনেক কথা বলে গেল, আর বললো আমি মরে গেলেও নাকি সে আমাকে ভালোবাসতে পারবে না। মিমি তোকে এগুলো বলছে? হুম, আমি কিন্তু মিমি ছাড়া সত্যি মরে যাব। মিমি, তুই এটা কি করেছিস? কি করেছি? মিমি, তোর জন্য রনিয়াস হাসপাতালে। কি বলছিস? হ্যাঁ, সত্যিই বলছি। ও এখন কেমন আছে? আমি কেবল বলবো, আমি যা শুনেছি হয়তো আর বাঁচাতে নাও পারে। না, এটা হতে পারে না। যাক, কাজ হয়েছে তাহলে। কান্না করে কি হবে? তুই বরং এই বিষয় থেকে কেটে পড়, তোর জন্য ভালো হবে। তুই কি পাগল হয়ে গেছিস? আর আমি ওকে এইভাবে ফেলে চলে যাব? তাহলে তখন তাকে ফিরিয়ে দিয়েছিলি কেন? আমি কি জানি রনি সত্যি সত্যি এমন কাজ করবে? তাহলে তুই কেন ওর জন্য কান্না করছিস? আমার জন্যই তো এসব হয়েছে। এখন বসে বসে কান্না করবি না, তাকে দেখতে যাবি। হ্যাঁ চল। তারপর হাসপাতালে গেল। তুমি কি সত্যিই পাগল হয়েছো? তুমি কেন দেখতে আসছো? আমি মরে গেলে একবারই কবর দেখতে চলে আসতে। চুপ। আর একবার যদি মরে যাওয়ার কথা বলো তাহলে কিন্তু। অজান্তা যখন 13 বছর বয়স, তখন ওর আমার সাথে বিয়ে হয়। তখন ও বুঝতো না বিয়ে কী জিনিস। ওর কাছে তখন বিয়ে মানে একসাথে ঘুমাবো, আমাদের বাসায় থাকবে, এতটুকুই। তাই সে বিয়ে করতে রাজি হয়। অজান্তা হচ্ছে আমার রোমান আন্টির মেয়ে, আর রোমান আন্টি হচ্ছে আমার মায়ের পুতুল খেলার বান্ধবী। তখনই তারা পুতুলকে ছেলে মেয়ে বানিয়ে বিয়ে দিয়েছিল। আর আজ আমার আর অজান্তার বিয়ে, কিন্তু বিয়েতে আমি একটুও রাজি না। কারণ পিচ্ছি একটা মেয়েকে কিভাবে বিয়ে করব? আমি ইউনিভার্সিটিতে পড়ো একজন স্টুডেন্ট, কিভাবে ক্লাস 8-এ পড়া মেয়েকে বিয়ে করি? এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে তার কারণ হলো ইউনিভার্সিটিতে তো মাহির সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। মা কি জানি মনে করে কলেজ আসছিল, এসে প্রথমে আমাকে আর মাহিকে দেখে। ওনার মনে হচ্ছে আমরা প্রেম করি, তাই বিবাহের আয়োজন। বাড়িটা সেই সাজানো হয়েছে, তাতে আমার কি? আমি তো পালাবো, কিন্তু পালিয়ে যাব কোথায়? আগে তো পালাই, তারপর চিন্তা করা যাবে। আমি কামরুল ইসলাম ইথান, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর যার সাথে বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে অজন্তা। পালাতে যাব এমন সময় রোমান আন্টির কল আসলো। কি জামাই, বাবাজি কেমন আছো? চুপ করে রইলাম। তোমার সাথে অজন্তা কথা বলবে? মনে মনে এই পিচ্ছিটা আবার কি বলবে। হ্যালো ইথান ভাইয়া, কেমন আছেন? এমন সময় আন্টি অজন্তাকে ধমক দিয়ে বলল, ভাইয়া কি? আজ বিয়ে তোর সাথে ভাইয়া বলিস কেন? ওগো শুনছো, এইসব বল। ওগো শুনছেন? এইসব শুনতে ভালো লাগে না। আমারও ভালো লাগে না। শুনলেন তো মা কেমন করলো? আন্টি চলে গেল। তখন ফোন দেয়। মা চলে গেছে। কি জন্য ফোন দিয়েছো? আচ্ছা ভাইয়া, আপনার ফোনে গেমস আছে? আপনার ফোন বিয়ের পর ধরতে দেবেন, নাকি আব্বু আম্মুর মতো আপনিও বকা দিবেন? কেন? আমার গেমস খেলতে খুব ভালো লাগে, খেলতে দিবেন তো? বলেন। আমি তো বিয়ে করব না, তাও হ্যাঁ বলি। হ্যাঁ দেব। আর একটা কথা ছিল। কি? আপনার ফোনের নেট থেকে কার্টুন ডাউনলোড দিবেন, আমার খুব ভালো লাগে কার্টুন। আল্লাহ বাঁচাও। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনিও কি আব্বু আম্মুর মতো বকা দিবেন সারাক্ষণ কার্টুন দেখলে? না না, দেখতে পারবা। এই তো আমার লক্ষ্মী জামাই। কয় কি লক্ষ্মী জামাই বলে? এই মেয়েকে কোনোভাবে বিয়ে করা যাবে না। ফোনটা কেটে পালানোর প্ল্যান করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ধরে নিলাম বিয়েটা করতে হবে, পালাতে তো পারলামই না। এখন ভাবছি যদি আন্টির বাড়ি থেকে পালাতে পারি।
বিয়ে করতে গেলাম, কিন্তু অজন্তাদের বাসায় তেমন আয়োজন করা হয়নি, কারণ অজন্তা ছোট, যে কোনো ঝামেলা হতেই পারে। ভাবলাম অজন্তার সাথে দেখা করে আসি, তাই অজন্তার রুমের দিকে গেলাম। অজন্তাকে সাজাচ্ছিল। অজন্তাকে ঠিক পুতুলের মতো লাগছিল, যেন পুতুলকে বউ সাজানো হচ্ছে। আমাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চলে গেল, শুধু মায়া বাঁধে। তারপরে আমি অজন্তাকে বললাম, অজন্তা তুমি কি বিয়েতে রাজি, নাকি ভয় দেখিয়ে রাজি করাইছে তোমাকে? আমি রাজি। পড়াশোনা করতে ভালো লাগে না, সামনে যে এসএসসি পরীক্ষা। মনে মনে ভাবলাম, পিচ্ছি কয় কি? ভাইয়া, কি ভাবছেন? কিছু না, আমি একটা কথা বলতে চাই। বলেন। আমি বিয়ে করতে চাই না। তাহলে আমার গেমস খেলার কি হবে, আর কার্টুন দেখার? প্লিজ আমাকে পালাতে সাহায্য করো। আমি তোমাকে আমার মোবাইল দিয়ে যাচ্ছি, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমাকে পালাতে সাহায্য করো। সত্যি দেবেন? হ্যাঁ সত্যি। আচ্ছা আসেন, আমি পালাতে সাহায্য করব। অজন্তা ফোন হাতে পেয়ে অনেক খুশি। এমন সময় অজন্তা বলল, আসেন ভাইয়া, আমার রুমে ব্যালকনি দিয়ে নামা যায়। আমি গিয়ে তাকে দেখলাম, নামলেই সোজা রাস্তা। তারপর আমি নাই, পাইপ বেয়ে নামতে যাব, এমন সময় কি একজন খপ করে ঘাট ধরে ফেললো। মাথা ঘুরে দেখি অজন্তা। ঘাট ধরলা কেন? আগে উঠে আসেন, তারপর বলছি। কি বলো? ফোন দিলেন, ফোনের চার্জার কই? কেমনটা লাগে? একটা কিনে দেব। আমি ছোট মানুষ, টাকা পাবো কই? আমি কিছু টাকা হাতে দিয়ে বললাম, এই যে টাকা নাও, কিনে নিও, আমি যাই। এই যে শোনেন, বিয়ে করতে হবে। মানে কি? মানে আমার হাতে ফোন দেখলে নিয়ে যাবে, আর বিয়ে হলে কেউ কিছু বলতে পারবে না। না, আমি বিয়ে করব না। আমি কি সবাইকে ডাকবো তাহলে? না। তাহলে আমার আগে আগে চলেন। শেষ পর্যন্ত পিচ্ছি একটা মেয়ে ভয় দেখিয়ে বিয়ে করলো। বিয়ে করে বউ নিয়ে বাসায় আসলাম। আমার রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রাত 12টায় রুমে গেলাম, দেখলাম অজন্তা মুখে হাসি নিয়ে গেমস খেলছে। দেখে খুব রাগ হলো, কিন্তু কিছু বলতে পারলাম না। তাহলে তো খবর আছে, বাসর রাতে মানুষ কী করে আর আমি কি করছি। বউ ফোনে গেমস খেলছে, কিছুক্ষণ পর আবার কার্টুন দেখা শুরু করলো। আমি বিরক্ত হয়ে বালিশ একটা নিয়ে শীতের মধ্যে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখলাম অজন্তা ঘুমিয়ে পড়েছে। রাত তখন 1টা বাজে, কিন্তু ফোনের স্ক্রিনে আলো দেখা যাচ্ছে। ফোনটা অজন্তার বুকের উপর ছিল। আমি ফোনটা হাতে নেই। স্ক্রিনের আলো অজন্তার মুখে পড়তেই দেখলাম অজন্তার মুখ দিয়ে কি জানি সাদা বেরোচ্ছে। আর হঠাৎ খিঁচুনি শুরু হয়ে গেল অজন্তার। অজন্তার সারা শরীরে খিঁচুনি দিচ্ছে। আমি ভয় পেয়ে যাই আর মাকে চিৎকার করে ডাকতে থাকি। আমার ডাক শুনে মাঝরাতে সবাই দৌড়ে আসে। এসে দেখে এই অবস্থা। অনেকে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, আবার কে বকাবকি করছে। তারা হয়তো ভাবছে আমি কিছু করেছি, কিন্তু আমি সত্যিই কিছু করিনি। তখন আমি বললাম, অজন্তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তোমাদের যা ইচ্ছা পরে বলো। কেউ একজন বলল, হসপিটালে নিলে পুলিশে কোনো ঝামেলা হতে পারে। তখন আমি বললাম, যদি কোনো ঝামেলা হয় হবে, জেল খাটতে হলে আমি একা খাটবো, কারো চিন্তা করতে হবে না। আমি অজন্তাকে কোলে করে গাড়িতে উঠাই আর হসপিটালে নিয়ে যাই। ডক্টর মুখে লালা বের হওয়া দেখে বলল, ওয়াশ করতে হবে। তাই সবাইকে বের করে দিল। আমি, বাবা, মা, বোন বাহির অপেক্ষা করতে লাগলাম। মেয়েটার গায়ে বিয়ে শাড়ি জড়ানো, সাজসজ্জা, কিন্তু হসপিটালে বেডে শুয়ে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। এর মধ্যে অজন্তার মা, বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আসলেন। আমার মেয়ের কি অবস্থা, ও কেমন আছে? আমার বাবা উত্তর দিলেন, অপেক্ষা করেন। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসলেন আর বললেন, এখন আর কোনো ভয় নেই। খেয়েছিল কি? গর্ভনিরোধক খাবার পিল খেয়েছিল, কিন্তু ওর তো বিয়ের বয়স হয়নি। আপনারা অপরাধ করেছেন, এর শাস্তি পেতে হবে। দেখেন এটা আসলে। কোনটা কি আসলে বুঝি? বাল্যবিবাহ আইন মতে অপরাধ, তা জানেন না? ডক্টরকে অনেক সময় নিয়ে পুরো বিষয়টা বোঝাই, এবং ডক্টর বুঝে যায় অজন্তা পিল খেয়েছিল আসলে ভুল করে। কে একজন বলেছিল আমি যখন রুমে প্রবেশ করব তখন পিল খাওয়ার জন্য। আর অজন্তা এত কিছু না বোঝে কেন খেতে হয়, 4টা বড়ি একসাথে খেয়ে ফেলে ভুল করে। আর এই অবস্থা তাতেই আরেকটু হলেই তো হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেত। অজন্তা ঘুমোচ্ছে, আমি অজন্তার মাথার কাছে বসে আছি আর বসে বসে ভাবছি এত অবুঝ মানুষ হয় এই 2023 সালে। রাত প্রায় শেষের দিকে। আমি সবাইকে বললাম, আপনারা সবাই বাসায় যান, সকালে হলে আবার আসবেন, আমি আছি সকাল পর্যন্ত। আমার শ্বশুর শাশুড়ি থাকতে চাইলেন, কিন্তু আমি না করলাম যে থাকার দরকার নেই, কারণ তাদের উপর আমি রেগেছিলাম। আমি অজন্তার পাশে বসে ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙতে দেখি অজন্তা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এমন তাকানো দেখে কিছুটা লজ্জাবোধ করি। আমি চোখ নামিয়ে ফেললাম, কেমন আছো তুমি? কিন্তু কথা বলতে পারছিল না, গলা ব্যথায়, কিন্তু ইশারায় বোঝালো ভালো আছে। আমি উঠে দাঁড়ালাম, ওয়াশরুমে যাব, ঠিক তখন অজন্তা হাতটা টেনে ধরলো আর ইশারায় বলল কিছুক্ষণ বসে থাকেন। আমি বসে আছি
আর অজন্তা তাকে তাকে দেখছে আর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। এবার আমি খুব লজ্জা পাচ্ছি। হঠাৎ অজন্তা হাত বাড়িয়ে আমার গালটা ছুঁয়ে দিল। আমি লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেলাম, গিয়ে একটা সেলফি নিলাম আর ভালো করে দেখলাম আমার মুখটা আগের সেই সুন্দর হয়েছে নাকি, কিন্তু আগের মতোই তো আছি। তাহলে অজন্তা ওইভাবে তাকিয়েছিল কেন? ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মাহি বসে আছে। এই ফকিরনি কেমনে খবর পেল যে আমি এখানে? আরে মাহি, তুই এখানে? আরে মামা, তুই বিয়ে করলি আর আমাকে জানালি না? আর এক রাতে প্রেগনেন্ট কেমনে? মাম্মা কবে থেকে চলছে? বলে গায়ের উপরে হামলা। এই কুত্তা, এই হসপিটালে গায়ের উপর পড়ছিস কেন? আর কি সব বলিস? প্রেগনেন্ট? আমার একটা বগল দাবা করে মাহি অজান্তাকে বলল, ভাবি, ইথানকে নিয়ে গেলাম। এই আমি কই যাবো রোগী রেখে? এই শালা, ট্রিট দিবি না বিয়ে করলি? কিছু কিছু ফ্রেন্ড আছে, যদি মরও তাও লাশের কানে কানে বলবে, মামা মরে তো গেলি, এখন ট্রিট দে। তোর মাথায় কি সমস্যা আছে? আমি হসপিটালে আর তুই? এদিকে অজান্তা রেগে ফেটে যাচ্ছে, কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। এমন সময় নার্স এসে বলল, এখানে এত শব্দ কিসের? রোগীর কাছে একজন থাকেন, দুজন থাকা যাবে না। শালা, হসপিটাল থেকে বের হবি না, তখন মজা দেখাবো। এই বলে মাহি চলে গেল। আর আমি আবার কি অজান্তার পাশে বসলাম, কিন্তু এখন অজান্তা অন্যদিকে মুখ করে আছে, মুখটা কালো করে। আমি জিম মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছি। এমন সময় দরজা খোলার আওয়াজ পাই, ভাবলাম মা বাবা এসেছে, কিন্তু তাকে দেখে পুলিশ। পুলিশ দেখে আমার বুকটা দুকপুক করে কেঁপে উঠলো। পুলিশ আমার কাছে এসে আর জিজ্ঞাসা করলো, আপনার নাম ইথান? জি, আমার নাম ইথান। তখন পুলিশ অজান্তার দিকে তাকিয়ে বলল, আপনার নাম কি অজান্তা? ইশারায় হ্যাঁ বললো অজান্তা। ইথান, আপনাকে বাল্যবিবাহের অপরাধে গ্রেপ্তার করা হলো। চলেন আমাদের সাথে থানায়। কিন্তু আমরা সব প্রমাণ হাতে পেয়েছি। পুলিশ আমাকে ধরে নিয়ে যায় বাল্যবিবাহের অভিযোগে। অজান্তা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ মানে না। আমার মা বাবা, অজান্তার মা বাবা থাকলেও এখন এত বড় সমস্যা হতে পারতো। অর্থাৎ আমার আর অজান্তা ফ্যামিলি বাঁচলেও আমার 3 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা হয়ে যায়। 3 মাস পর আজ আমি জেল থেকে ছাড়া পাই। সবাই আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি পুলিশ সুপারকে রিকোয়েস্ট করলাম উনি যেন আমার ফ্যামিলিকে বলে আমাকে কাল ছাড়া হবে, কারণ আমি ফ্যামিলির উপর রেগে আছি। তাদের জন্য লাল কালি দাগ পড়ে গেল আমার জীবনে। পুলিশ সুপার বলাতে আমার ফ্যামিলির সবাই চলে যায়। এই 3 মাসে আমি কারোর সাথে দেখা করিনি। অনেকে এসেছে দেখা করতে, কিন্তু আমি রাজি হইনি দেখা করার জন্য। আমার জীবন থেকে হারিয়ে গেছে 3টি মাস। সে রাগ অভিমান নিয়েই আমি চলে আসি ঢাকা শহরে। ফেসবুক ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, ফেসবুক ফ্রেন্ডের নাম হচ্ছে নীলা। নীলা আমাকে বলে, আমি একটা জব দিতে পারবো, কিন্তু সেটা কোচিং সেন্টারে। সেই ভরসায় আমি ঢাকাতে চলে আসি। আর আমি নীলার ঠিক করা একটা বাসায় লজিং মাস্টার হয়ে থাকতে যাচ্ছি। এই তো বাসায় এসে পড়েছি। আমি বাসায় কলিং বেলটা বাজিয়ে দিলাম। একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে দিল। কে তুমি? কাকে চাও? আসসালামু আলাইকুম আন্টি, আসলে আমাকে মিন্টু মামা পাঠিয়েছে আপনাদের বাসায় লজিং মাস্টার থাকার জন্য। নীলা মিন্টু মামার নাম বলতে বলেছিল। মিন্টু পাঠিয়েছে? জি। ভেতরে আসো বাবা, দাঁড়িয়ে কেন? আমি ভিতরে গেলাম, তখন আন্টি জিজ্ঞাসা করলো, তোমার ব্যাগপত্র কই? আসলে আন্টি আসার সময় বাস থেকে হারিয়ে গেছে। ও আচ্ছা, চিন্তা করো না, একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। আন্টি, পিছন থেকে কি একজন বলে উঠলো, আপনার নাম আন্টি? আমি ঘাড় ঘুরে তাকে দেখি একটা মেয়ে। আমি ভাবলাম এই মহিলাকে পড়াতে হবে নাকি। পপি, উনি রুবাইয়া, নতুন টিচার। বাবা, তুমি কিছু মনে করো না, তোমার নাম বলো। না আন্টি, আমার নাম কামরুল ইসলাম ইথান, সবাই আমাকে ইথান বলেই ডাকে। কত বাহারি নাম, দেখতে তো খ্যাত, আবার নামটা তো দেখি বিদেশি। কি বেয়াদব মেয়ে। পপি, তুই যা এখান থেকে। ইথান, তুমি কিছু মনে করো না। আচ্ছা। আন্টি আমার রুমটা দেখে দিলেন। আজ থেকে এই বাসার ছাদ হচ্ছে আমার ঠিকানা, মানে চিলেকোঠা। খুব ভালো একটা পরিবেশ। রুমটা ঠিকঠাক করে নিলাম। বিছানায় গায়েলে দিতেই ফোনটা বেজে উঠলো। তাকে দেখি বাবার ফোন। আমি রিসিভ করলাম না, কেটে দিয়ে সিমটা খুলে ফেললাম। আমি আর বাসায় কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছি না। এমন সময় দরজায় ঠক ঠক। আমি দরজা খুলে দেখি সেই বেয়াদবটা। এই যে বাহারি নামের মানুষ, খেতে ডাকছে। এই শুনুন, আমার বয়ফ্রেন্ড আছে, তাই লাইন মেরে কোনো লাভ নেই। শরীরে নেই কেরোসিনের গন্ধ, নাম রাখছে আতর আলী। পেতনির মতো দেখা যায়, আমি নাকি লাইন মারবো। কি স্যার, কষ্ট পেলেন? না, আসলে বলছিলাম আন্টিকে বলবেন একটু পর আসবো। আর আপনি যেটা ভাবছেন সেটা আমি কল্পনাও করিনি। পপি মুখ বাঁকিয়ে চলে গেল, তাতে আমার কিছু যায় আসে না। বিকেলে ছাত্রীকে পড়াতে হবে। আন্টি আমাকে পড়ার টেবিলটা দেখিয়ে দিলেন। আমি চেয়ারটা টেনে বসলাম। আন্টি চলে গেলেন। ছাত্রী মানে যাকে আমি পড়াবো
তার নাম রুবায়া, কিন্তু রুবায়াকে এখনও দেখা হয়নি। টেবিলে থাকা বইটা হাতে নিয়ে দেখলাম ক্লাস 8-এ পড়ে। মনে মনে ভাবলাম এখানেও 8। একটু পর রুবাইয়া এলো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বসো। আমার নাম তো জানেন। যাক, একটা ভদ্র মেয়ে। ভাবছিলাম বড় বোনের মতোই হবে। স্যার তাহলে আমরা পড়া শুরু করি। হ্যাঁ করো। রুবাইয়া পড়ছে আর একটু পর পর আমাকে দেখছে, আবার পড়ছে, আবার দেখছে। একটা সময় পড়া বাদ দিয়ে সে বলল, স্যার একটা কথা বলি। বলো। স্যার আমি আপনার উপর ক্রাশ খাইছি। আই লাভ ইউ স্যার, উইল ইউ ম্যারি মি? ছাত্রীর মুখে আই লাভ ইউ শুনে আমি লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আবার বলে ম্যারি মি। এই রুবাইয়া, তুমি সব কি বলছো? আমি কিন্তু আন্টিকে ডাকবো। স্যার আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা প্রেম করব, কেউ জানবে না। বসেন স্যার, আর আই লাভ ইউ বলবো না। মনে থাকে যেন। স্যার আপনার টুইন্স বাবু কেমন লাগে? কেন? এসব ছাড়ো, বই খুলে পড়তে বসো। আজ পড়া রাখেন, আর শুধু গল্প করব, আর বাকি 29 দিন পড়ব। প্লিজ স্যার, প্লিজ প্লিজ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল থেকে পড়তে হবে। এই তো আমার সোনা জাদু। এখন বলেন টুইন্স বাবু কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু কেন? তাহলে আজ থেকে আমি জমজ যেগুলো খাবার আছে সেগুলো খাবো, তাহলে আমাদের টুইন্স হবে। আমাদের মানে কী সব বলছো? ও মা, মা হতে আপনার হেল্প লাগবে তাই না? আমি শুনছি জমজ খাবার খেলে নাকি জমজ বাবু হয়, আর আপনার তো জমজ বাবু পছন্দ তাই। আমি রুবাইয়ের কথা শুনে চেয়ার থেকে উঠে ধপাস করে মেঝেতে পড়ে অজ্ঞান। রুবাইয়া মেঝেতে তাকিয়ে দেখে আমি পড়ে আছি। রুবাইয়া ভাবলো স্যার খুশিতে অজ্ঞান হয়ে গেছে। আসলে আমার লজ্জা শরম কিছু নাই। রুবাই টেবিলে রাখা গ্লাস থেকে পানি নিয়ে আমার মুখে দিতে আমি চোখ খুলে তাকাই। আমার কি হয়েছিল? স্যার আপনি খুশিতে চিত হয়ে পড়ে গিয়েছিলেন। ক্লাস 8-এ পড়ে এই অবস্থা, আর বড় হলে না জানি কি করবে। তখন মনে পড়লো অজান্তার কথা। তাহলে অজান্তা এত বোকা কেন? ও স্যার কি ভাবছেন? দেখো রুবাইয়া, তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। তুমি এমন করলে কিন্তু আমি আন্টিকে বলে দেবো। আপনি এমন কেন? কোনো রোমান্টিকতা নাই? আর মাকে কি বলবেন? গাধা মার্কার, এইসব কথা কেউ শাশুড়িকে বলে? আমি বুঝে গেছি এই মেয়েকে আর পড়ানো হবে না। রুবাইয়াকে ধমক দিয়ে বললাম, এই চুপ থাকো, না হলে। রাগ দেখে চলে গেলাম আর আন্টিকে গিয়ে সব বললাম। বাবা তুমি কিছু মনে করো না, রোবাইয়া ছোট মানুষ, এর আগের টিচারগুলোর সাথেও এমন করেছে। তাই বলে আন্টি এমন করবে? পরে তো আন্টি আমার দোষ দিবেন পরীক্ষায় ফেল করলে। এটা বাবা নতুন কিছু না, প্রত্যেক বছর 2 থেকে 3টা সাবজেক্ট ফেল করে। আদর দিয়ে মাথায় তোলেন। আমি মনে মনে রাগ করে রুমে চলে গেলাম। গিয়ে দেখি বড় রানী আমার রুমে আমার শার্ট গায়ে দিয়ে আয়নায় বিভিন্ন ভঙ্গি করছে। দেখে তো আমার চোখ কপাল উঠে গেল। আমি বিড়বিড় করে বললাম, এই বাসায় সবাই কি পাগল নাকি? আমি অল্প দিনে পাগল হয়ে যাব? আমি দরজায় নক করে বললাম, ম্যাডাম আপনার শার্টের মাপ নেওয়া হয়েছে? পপি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। তারপর আস্তে করে শার্টটা খুলে দেয় দৌড়। আমি মনে মনে বললাম, পুরো এই পাগলের দল। তারপর ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেলাম। এমন সময় নীলার মেসেজ। কি অবস্থা, কেমন আছো? আমারে কই পাঠাইছো? পাগলখানায়? কেন, কি হয়েছে? কি আর বলবো, পিচ্ছি একটা মেয়ে, বিয়ে বাচ্চা এইসব ভেবেই শেষ। আরেকজন আছে পপি, আমার রুমে এসে আমার শার্ট গায়ে দিয়ে আছে। একটু ধৈর্য ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। আর তোমার কি কোনো টাকা পয়সা লাগবে? আন্টি তো বললো দেবে। আমার জামা কাপড় কিছুই নাই, এক পোশাক কতদিন থাকবো? শীতের পোশাক আছে তো নাকি নাই? আছে, শার্ট খুলে পরিষ্কার করে শুকাতে দিয়ে গেছি। এসে দেখি এই অবস্থা, কেমন লাগে বলো তো? এমন সময় আন্টি এসে বললো, এখানে 3000 টাকা আছে, তোমার যা লাগবে গিয়ে কিনে নিয়ে আসো। এত টাকা তো লাগবে না আন্টি, জানি এ টাকায় আমার তেমন কিছু কেনাই হবে না। তারপরে বললাম, থাক রেখে দাও, তোমার লাগতে পারে। আচ্ছা তুমি কি চিনবে? ঢাকায় তো নতুন। ও আমি চিনে নেব। তুমি বরং পপিকে নিয়ে যাও। না না, আমি একাই যেতে পারবো। আরে বাবা তুমি লজ্জা করো না তো, আমি পপিকে বলে দিচ্ছি, তুমি রেডি হয়ে আসো। পুরো একটা পেনের মেশিন নিয়ে যেতে হবে। আমি রেডি হয়ে নিচে গেলাম। দেখলাম বোরকা পরে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। 7 পাট্টা কালো হিজাব মেকআপ করা। ওই যে অনেকগুলো পাট্টা থাকে, কি বলে নাম যেন, আমি জানি না। হাতে মোজা, পায়ে মোজা। ভদ্রমহিলা আমাকে বললেন, চলেন। কই যাবো আন্টি? শপিং করতে যাবেন না? যাবো আন্টি, কিন্তু এইবারই শাকচুনির সাথে। এখন আসছে না কেন? ওই মিয়া, আমারে কি কইলেন? আমি শাকচুন্নি? আন্টি আপনাকে বলিনি, আপনি আন্টির কাছে আসছেন, জানুন উপরে আছেন। কোনো কথা নেই, পিছনে তাকালাম, কিন্তু তাকে দেখি এ তো পপি।
মুখে ডাক না খুলে আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে। আমাকে ভয়ে ঢোক গিলতে হলো। আমাকে কি বললেন? শাকচুন্নি? আমি শাকচুন্নি? না আসলে আপনাকে বলি না না আমি। পপি এমন সময় গুলির বেগে এসে আমার শার্টের কলার ধরে খপ করে ধরে নিয়ে গেল। আজ আপনার খবর আছে। অতবার আমরা রিক্সার জন্য ওয়েট করছি। এমন সময় একটা রিক্সা আসলো। পপি উঠে বসলো, কিন্তু আমি উঠছি না। কি ব্যাপার, ওঠেন না কেন? কোলে করে উঠাতে হবে নাকি? আমি পরে রিক্সায় আসছি। কেন? আমার সাথে বসতে কোনো সমস্যা? না, কিন্তু কেমন দেখায় না। হারি মিয়া, ঢং বাদ দিয়ে আসেন তো। আমি ভয়ে ভয়ে উঠে বসলাম রিক্সায়। মামা যান। কিন্তু আমি পপির পাশে এমনভাবে বসেছি মনে হচ্ছে উনুনের উপর বসে আছি এক সাইড হয়ে। কি ব্যাপার, এমনভাবে বসছেন কেন? কোনো সমস্যা? আরাম করে বসেন। না না ঠিক আছে। বলে তো হচ্ছে না। কোনো ফোড়া হয়েছে নাকি? আরে না। তাহলে ভালো করে বসেন, লোকে ভাববে আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আমি ঠিক আছি তো। আরাম করে বসবেন নাকি জড়িয়ে ধরে বসবো? না না আমি বসছি। মানুষ ঠিকই বলে সোজা আঙ্গুলে নাকি ঘি ওঠে না। এবার ঠিক আছে। আপনার গার্লফ্রেন্ড আছে? আমি চুপ। আপনার গার্লফ্রেন্ড আছে? আবারও চুপ করে আছি। ওই, কথা বলবেন নাকি রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো? না, বউ আছে। কথাটা শুনে পপি মুচকে আসলো। আমি কিছুই বুঝলাম না। রিক্সাটাকে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। ভাড়া দিয়ে আসেন। ভাড়া না হয় দিলাম, কিন্তু আমরা রেস্টুরেন্টের সামনে নামলাম কেন? কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। ও মা, বাসা থেকে না খেয়ে আসলেন? এতটুকু আসতেই ক্ষুধা লাগছে? মনে হয় আপনি রিক্সা চালিয়ে আসছেন? কি বললেন? কিছু না। যে ছেলের সাথে তোর বিয়ে হবে জীবনটা কি শেষ করে দিবি। পপি কিছু দূর একাই চলে গেছে। পিছে তাকিয়ে দেখে আমি নেই। আবার পিছে এসে এরকম আহাম্মকের মতো দাঁড়িয়ে আছেন কেন? চলেন। আমি যাব না, আমার ক্ষুধা লাগেনি। আমি যাব কেন? আপনারে খেতে বলছে কে? আমি খাবো, আপনি দেখবেন। আমার ইচ্ছে মেয়েটারে এখানে গলা টিপে মেরে ফেলি। এত প্যারা দেয় কেন? আমি কোনো কথা না বলে পপির পিছন পিছন চললাম। আমি মনে মনে আজ দেখাবো প্যারা খেতে কেমন লাগে। পপি আর আমি গিয়ে বসলাম। এর আগে রেস্টুরেন্টে কখনো আসছেন? আমাদের গ্রামে এসব নাই। সরি, আপনি গ্রামই থাকতেন, এই সব তো নাই। তারপর পপি অর্ডার দিল গ্রিল চিকেন, কোক ইত্যাদি। আমি আপন মনে বসে আছি। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল, কিন্তু কিছু তো যাওয়ার পর পপি ডাক দিয়ে বলল, হটডগ দিয়েন। আমি বোকার মতো ভাব ধরে বললাম, কি হটডগ? মানে গরম কুত্তা খাবেন আপনি? নাওজুবিল্লাহ। আমি আন্টিকে বলে দেব আপনি গরম কুত্তা খাইছেন। আরে আপনি যা ভাবছেন তা না। তাহলে কি? নিয়ে আসলে দেখতে পাবেন। আচ্ছা মেনুটা দেখি কি কি অর্ডার দিয়েছেন। পপি বিরক্ত মনে মেনুটা আমার দিকে সরে দেয়। মেনুটা হাতে নিয়ে দেখলাম গ্রিল চিকেন। আমি পপিকে বললাম, আচ্ছা পপি একটা কথা বলেন তো, কি? এই চিকেন জানালার গ্রিলে দিয়ে রান্না করে নাকি বেলকনির গ্রিলে দিয়ে রান্না করে? ও আল্লাহ, দয়া করে চুপ থাকেন। আশেপাশের মানুষগুলো কি ভাববে? আচ্ছা চুপ। আমি আর একটা কথা বলি। কি? ওনার এত কুত্তা পায় কই? এদের কি কুত্তার খামার আছে? আশেপাশে কিছু মানুষ শুনতে পেয়ে মিটিমিটি হাসছে, আর আমার মনটাও নাচতে শুরু করেছে। আপনাকে বলছি না চুপ থাকতে, আর একটা কথা বললে এখানে কেটে ফেলবো। চুপ থাকেন। কিছুক্ষণ পর গ্রিল চিকেন আর কিছু খাবার দিয়ে গেল। আস্ত একটা মুরগিকে গ্রিল চিকেন বলে? পপির চোখে রাখ, মুখে জোর করে হেসে বলল, জি। এই ওইটার আস্ত মুরগি দিলেন একটা, খাঁচা দেন, নাহলে তো মুরগি দৌড় দিবে। এই কথাগুলো শুনে রেস্টুরেন্টে সবাই এসে দেয়। এদিকে লজ্জায় পপি শেষ, বেচারে রাগে ফুঁসছে। পপির দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে পুরো আগুন বেরোচ্ছে। আমি চুপচাপ নিচের দিকে মাথা দিয়ে বসে আছি। বসে আছেন কেন? খান। আমি খাবো না। খেতে বলছি, চুপচাপ খাবেন আর মেজাজ খারাপ করবেন না। আমি চিকেনটা সামনে নিয়ে বসলাম। পপি আমার হাতে একটা চাকু আর একটা কাঁটা চামচ দিয়ে বলতে শুরু করলো, 3 মিনিট হয়ে গেল আমি শুধু খাওয়া বাদ দিয়ে চাকু দিয়ে খোঁচাচ্ছি। এটা আবার পপি দেখে বলল, কি হলো, খোঁজাচ্ছেন কেন? শালা এতক্ষণ ধরে প্লেটের উপর বসে আছে, দেখছি ডিম পারছে কিনা। পপি এবার তেলে বেগুনে জ্বলে উঠলো। আপনি কি বোকা নাকি? আমার সাথে ফান করছেন? চুপ করে খাচ্ছি আমি। এখন খুব ভদ্রতা দেখাচ্ছেন। এমন সময় ওয়েটার আসলো আর বলল, ম্যাম, আপনার হট ডগ। ওই মিয়া ফাজলামো করেন? এটা গরম কুত্তা? না স্যার, এটাই হট ডগ। এখানে তো পাউরুটির মতো দেখা যাচ্ছে, কুত্তার ছিটে ফোটাও নাই। এটা গরম কুত্তা হয় কিভাবে? 1 টাকাও বিল দেবো না। সরি। এই যে ইথান সাহেব, প্লিজ চুপ থাকেন আর মাথা কাটবেন না। অনেক লজ্জা দিছেন, আপনাকে নিয়ে হাসাহাসি করছে মানুষ। আবার পপি বিনয় হয়ে বলল, তার কিছু বললাম না। আমি গ্রিল চিকেন খাচ্ছি খুব কষ্ট করে। একটা হাড্ডি চাকু দিয়ে কাটলাম, কিন্তু কাটা চামচে আটকাতে পারছি না, তাই একটু রাগ হলো।
কাঁটা চামচে জোরে প্রেসার দিতেই পিছলে আমার প্লেট থেকে ছিটকে হাঁড়িটা পাশের টেবিলে বসা একজনের মুখে গিয়ে লাগে। পপি তাড়াতাড়ি করে মেয়েটার কাছে গিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে দিল, কিন্তু ভদ্র মেয়েটি পপিকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। অবশ্য কথাগুলো আমাকে বলেছে, কিন্তু আমার গায়ে লাগেনি। আমি তো মহা খুশি। এখানে বসে আছেন কেন? খাওয়াটা শেষ করে যাই। আপনার আর খেতে হবে না। মেয়েটি কত কথা বলল, আপনার গায়ে লাগলো না? কথাগুলো কি আমাকে বলছে? মানুষ এতটা গন্ডার হয়ে জানতাম না। কতগুলো কথা বলল, আনকালচার, গ্রাইমা, খ্যাত, কত কি বলল। আপনার সম্মানে এতটুকু লাগে নেই? না, আমার লাগবে কেন? সরি, আমার ভুল হয়েছে। বিলটা দিন। বিল? কিসের বিল? বিদ্যুৎ নাকি গ্যাস বিল? পপি এবার প্রচণ্ড রেগে আমাকে বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর কি অবস্থা করি দেখ। এই, আপনি আমাকে তুই তোকারি করছেন কেন? আমি আপনার বয়সে বড় এবং আপনার ছোট বোনের টিচার। ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা কারে কয়, কত প্রকার। আজ বাসায় নিয়ে তোরে শিখামু। শালা হারামি পাবলিকের সামনে আমার মাথায় কেটে দিল। আচ্ছা, বলবেন তো কিসের বিল দেবো? উফ, এতক্ষণ যে খাইলাম, আর আপনি মুরগির ঠ্যাং দিয়ে ক্রিকেট খেললেন। বিল দিতে হবে না? ও মা গো, আমি বিল দিতাম কেরে? এখানে আর একটা কথা বললে এখানেই মার শুরু করব, কিন্তু এখনই দেন বসছি। পপির যে রাগ, কিছু করে বসতে পারে, তাই ভয় বিল দিতে গেলাম। ম্যানেজার, বিল কত হয়েছে? স্যার, বিল তো আপনার হাতে, দেখেন কত। বিল দেখে আবার পপিকে রাগানোর ইচ্ছে হলো, তাই আবার ম্যানেজারকে বললাম, এই মেয়ে ফাজলামো করেন? 115 টাকা কেজি মুরগি খাওয়ায়া 910 টাকা বিল নিতে চান? আর গরম করতে দেওয়ার কথা ছিল, সেটা কই? স্যার, ওইটা গরম কুত্তা না, হট ডগ। হট অর্থ গরম আর ডগ অর্থ কুত্তা, তাহলে কি দাঁড়ালো? গরম কুত্তা। স্যার, আপনি বুঝেন না কেন? এই যে ম্যাডাম। ডাকেন ম্যাডামকে। কি হয়েছে? স্যারের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, প্লিজ আপনি দিয়ে দেন। কি ব্যাপার, টাকা দিচ্ছেন না কেন? আর 115 টাকা কেজির মুরগি খাওয়ায় 910 টাকা চাইছে। এই ম্যানেজার, আমার সাথে আমার এলাকায় চলেন, 115 টাকা কেজি মুরগি কিনে দেবো। এমন সময় পপি আমার সাইড পকেট থেকে মানি ব্যাগ বের করে কর করে 1000 টাকার নোটটা দিয়ে বলল, বাকিটা টিপস। বলে খপ করে আমার শার্টের কলা ধরে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বের হলো। আরে ছাড়েন, ছিঁড়ে যাবে। শার্টটা মাত্র 3 বছর পরছি, নতুন শার্ট ছিঁড়ে যাবে। 3 বছরের শার্ট, তাও মাত্র নতুন? আবার মাথায় শয়তানি বুদ্ধি আসলো, তাই ম্যানেজারকে ডাক দিলাম আর আসতে বললাম, জি স্যার, বলুন। আমি বুঝি আপনাদের কষ্ট। ঢাকা শহরে মনে হয় সব কুত্তা শেষ, তাই আর মানুষকে কুত্তা গরম করে দেওয়ার বদলে পাউরুটির মতো কিছু একটা দিচ্ছেন। না স্যার, তা না। বুঝি আমাদের কিশোরগঞ্জ যাইন, অনেক কুত্তা আছে। পাগলা কুত্তা, কালা কুত্তা, লাল কুত্তা, সাদা কুত্তা। আর মানুষকে খেতে দিয়ে বলবেন হট ব্ল্যাক ডগ, রেড ডগ। এমন সময় পপি ঘাট ধরে নিয়ে আসলো আমাকে। রেগে ফেটে যাচ্ছে মনে হয়। আমি মিটি মিটি হাসছি। তারপর একটা রিক্সা নিল। 20 মিনিট বসেছিলাম, একটা কথাও বলিনি। পপি যা ইচ্ছা বললো, অনেক কথা শোনাচ্ছে, তাতে আমার কি? আমি তো আমি, হাত যে প্যারা দিছি সারা জীবন মনে রাখবে। তারপর একটা শপিং মলে গেলাম, কিন্তু যে মলে আসছি আর আমার কাছে যে টাকা আছে, এতে শুধু একটা প্যান্ট কিনতে পারবো। তারপর পপি আমাকে বসিয়ে রেখে ওয়াশরুমে গেল। আমি ঘুরে ঘুরে দেখলাম, আর শার্ট প্যান্টের যে দাম সেটা দেখলাম। আমার 2000 টাকায় কিছুই হবে না। একটু পর পপি আসলো আর এসে আমাকে বলল, সরি রেস্টুরেন্টে বাজে ব্যবহারের জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আসলাম কেন? আপনার জন্য। আপনি কি কি কিনবেন দেখেন। আসলে এতটা আমার কাছে ব্যালেন্স নেই, আমার যা দরকার ফুটপাথ থেকে কিনে নেব। আজব, আমার কাছে টাকা আছে তো, দেখেন কি কি নেবেন। সরি, আপনার টাকা আমি নিতে পারবো না। আন্টি আমাকে টাকা দিয়েছেন। আপনাকে টাকা দিতে আমার ঠেকা পড়ছে। মা টাকা দিছে আমার কাছে আপনার জন্য, আর বাকি 3000 আপনার হাত খরচ। আমি তো পুরাই অবাক, এত টাকা আন্টি কেন দেবে? নাকি পপি মিথ্যা বলেছে? তারপর আন্টিকে বললাম, না, আমি এত টাকা নিতে পারবো না। আন্টি আমাকে 3000 টাকা দিচ্ছে, ওতেই হবে। আজব তো, এ টাকা তো মাই দিছে। আমি এত টাকা নিতে পারবো না, কারণ আন্টি আমাকে কিছু বলেনি। চলেন বাইরে থেকে কিনে নেব। আরে দাঁড়ান স্যার, আমি কিছু কিনবো, আমার সাথে চলেন। আচ্ছা, কিন্তু পপি ছেলেদের শার্ট প্যান্ট এইসব দেখছে, তাই দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি শার্ট প্যান্ট দেখছেন কেন? আমার প্রয়োজন। কথাটা শুনে আমি পপির দিকে তাকিয়ে আছি। এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? না মানে, বাইরে বের হয়ে পর্দা করে বের হন আর বাসায় পরবেন প্যান্ট শার্ট? ও হ্যালো, আমার জন্য না, আমার বয়ফ্রেন্ডের জন্য। আর আমার বয়ফ্রেন্ডের হাইট আপনার সাথে ম্যাচিং করে। আপনার গায়ে যেটা লাগবে সেটা আমার বয়ফ্রেন্ডের গায়ে লাগবে। আমি মনে মনে ভাবলাম, যাক, আমার তাহলে ভুল ধারণা ছিল। পপির তো বয়ফ্রেন্ড আছে। আপনার আবার বয়ফ্রেন্ডও আছে? কেন থাকতে পারে না? বয়স তো আর কম হলো না। আপনার কোনো সমস্যা? বাইরে ফিটপাট আর ভিতরে কি বললেন? কিছু না। অনেক ঘোরাঘুরি করে শপিং করা শেষ হলো।
আর আমি বাহির থেকে আমার প্রয়োজনে যা দরকার সব কিনলাম। এর আগে কখন আমি ফুটপাত থেকে কোনো কিছু কেনা বা পরা হয়নি, এবারই প্রথম। 15 দিন পরপর শপিং করা ছেলেটা আজ ফুটপাত থেকে জামা কাপড় কেনে। এইসব ভেবে টোটের কোণে হাসি চলে আসলো, আর পপি তা দেখে ফেলে। আপনি হাসছেন কেন? এমনি। সব কেনাকাটা শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়েছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকে দেখি নীলার নাম্বার। আমি ফোনটা রিসিভ করে, হ্যালো নীলা। আমি নীলার মা। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিন্তু আন্টি কোনো কথা বলছে না। হ্যালো আন্টি, আন্টি নীলা আর নেই, আজ সকালে অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই মারা যায়। বলে কান্নায় ভেঙে পড়ে। নীলার মরার খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা ফেসবুক ফ্রেন্ড ছিল, কখনো দেখা হয়নি। প্রথম ও শেষবার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু তাও হলো না, কারণ লাশটা গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে। আর আমি চিনিও না। মুহূর্তেই মনটা খারাপ দেখে আর চোখের কোণে থাকা অশ্রু দেখে পাশে থাকা পপি জিজ্ঞাসা করলো, কার ফোন ছিল? কি হয়েছে? কোনো সমস্যা? আপনি কাঁদছেন কেন? কাঁদছি কারণ আমার সবচেয়ে কাছের একটা মানুষ আজ আমাকে পর করে না ফেরার দেশে চলে গেছে। যে যাওয়ার সে তো গেছে, প্লিজ আপনি কাঁদবেন না, চলেন বাসায় যাই। 6 মাস পর পপির সাথে এখন আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একদিন পপিদের বাসায় ছাদে বসে আছি, আর পপি এখন আমাকে স্যার বলেই ডাকে। আচ্ছা স্যার, মাঝে মাঝে না আপনাকে কেমন যেন অদ্ভুত লাগে। মানে কেমন বলো? এই যে 6 মাস হলো আমাদের বাসায় আছেন, কিন্তু আপনার সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আপনি কখনো আপনার বাসার কথা, বাবা মায়ের কথা কখনো বলেন না, কখনো বাড়ি যাওয়ার কথা মনেই করেন না। তুমি বলতে চাইছো তোমাদের বাড়ি আছি এতে তোমার সমস্যা হচ্ছে? ও মা, এটা আমি কখন বললাম? তুমি তো তাই বোঝাতে চাইছো, তাই না? আপনি সত্যি একটা বোকা, সবসময় উল্টো বোঝেন। বলে উঠে গেল পপি, আর আমাকে বলল, খেতে আসেন, আপনাকে আর কিছু বলবো না। তুমি যাও, আমি আসছি। পপির মা বাবা খুব বন্ধুসুলভ আর খুব ভালো মানুষ, নিজের ছেলের মতো আমাকে দেখে, আর আমিও তাদের অনেক সম্মান করি। আমি ছাদ থেকে নিচে গেলাম। পপি খাবার রেডি করে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসতে পপি বলল, আপনি হাত মুখ ধুয়েছেন? আরে সেটা তো খাবার খাওয়ার পরই ফ্রেশ হবো। আচ্ছা, আপনি এমন পচে কেন? পপির মা বাবা ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিল। পপি আর আমার দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে পপির বাবা আফজাল সাহেব, পপির মা লায়লা মুচকে আসলেন। তখন পপির বাবা পপির মাকে বললেন, পপির মা, একটা কথা ভাবছি, জানি না তুমি কি মনে করবে। কি ভাবছেন বলেন আগে। ইথান ছেলেটা আমার খুব পছন্দ, তাই আমি ভাবছি ইথানের সাথে পপির যদি... আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আপনি একদম আমার মনের কথা বলেছেন। অনেক দিন হলো কথাটা আপনাকে বলবো ভাবছি, কিন্তু সাহস পাই না। ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো, আর আমাদের তো 2 মেয়ে, আমাদের যা আছে তা তো ওরাই পাবে। কিন্তু ইথান কি রাজি হবে? পপির মা, তুমি তাহলে এক কাজ করো, তুমি ইথানের সাথে কথা বলো, সাবধান পপি যেন জানতে না পারে। আচ্ছা, আমাদের পপি কি রাজি হবে? পপির মা, তুমি সেই বোকাই রয়ে গেলে, পপির ভাবসাব দেখে বুঝতে পারো না? কিন্তু রাসেল বলল আজ নাকি কাদের নিয়ে আসবে, পপিকে নাকি দেখবে। রাসেলকে বলে দাও আমরা ছেলে পেয়ে গেছি, খুব ভালো ছেলে, যেমন আমরা চেয়েছিলাম। কিন্তু রাসেল নাকি তাদের কথা দিয়ে ফেলেছে, নিয়ে আসবেই। আচ্ছা তাহলে আসুক, পরে আমরা বলবো ছেলে আমাদের পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে, আর পপিকে দেখে যাক আগে, পরে ইথানকে বলি, মানে বলতে পারবো তোমার জন্যই আজ যারা দেখতে এসেছিল তাদের না করে দিচ্ছি। এটা ঠিক বলছো পপির মা। পরদিন সকালবেলা কোনো একটা কাজে আমি সকালে বের হয়ে যাই। বের হওয়ার সময় বলে গেলাম, আমি একটা কাজে বের হচ্ছি আন্টি, ফিরতে আমার সন্ধ্যা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। আমি বের হয়ে গেলাম, আর পপি সকাল উঠে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আমাকে পায় না। এখন মায়ের কাছে জিজ্ঞেস করবে, কিন্তু ভয় পাচ্ছে। এমন সময় পপির মা পপিকে জিজ্ঞাসা করে, আজ কলেজ যাওয়ার দরকার নেই। কেন না? কাজ আছে, তাই আজ কলেজ যেতে হবে না। পপি কিছুই বুঝলো না। পপির মা চলে যাবে এমন সময় পপি তার মাকে জিজ্ঞাসা করলো, ইথান স্যার কই? ইথান খুব সকালে বের হয়েছে, কাজ আছে নাকি ফিরতে সন্ধ্যা হবে। কথাটা বলে উনি চলে গেলেন। দুপুরের দিকে কিছু মেহমান আসলো, যেগুলো পপি চিনে না, সাথে আবার রাসেল মামাও। তখন পপি রুবাইয়াকে বলল, এই রুবাইয়া শোন। আচ্ছা রুবাইয়া, রাসেল মামার সাথে যে লোকগুলো আসছে তারা কে জানিস? কেন আপু, তুই জানিস না? না, কে ওনারা? তোকে দেখতে এসেছে। আমাকে দেখতে এসেছে কেন? আমার কি হয়েছে? তুই আসলেই গাধি মার্কা, তোকে বিয়ে দিবে তার জন্য। কথাটা শুনে পপির বুকটা তখন কেঁপে ওঠে, কারণ আমাকে যে সে অনেক ভালোবাসে। পপির বুকে তখন অজানা ভয় কাজ করছে, আর বুকের ভিতরটা দুকপুক করছে।
পপি দৌড়ে গেল তার মায়ের কাছে। মা, 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 ওনারা নাকি আমাকে দেখতে এসেছে। হুম। আমি এখন বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমি আরও পড়াশোনা করব। পড়াশোনা নাকি অন্য কিছু? কাউকে পছন্দ করিস? একটু খোঁচা দিয়ে বলল কথাটা আমাকে সে পছন্দ করে কিনা সেটা জানার জন্য, কিন্তু পপি না করে দিল। তখন পপির মা আবার বলল, ওনারা আসছে দেখে যাক, পড়তে চাইলে পড়বি, দেখলেই যে বিয়ে হবে তা তো আর না। মায়ের কথা শুনে পপি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। আজ ইথানকে আমার মনের কথা জানাতে হবে। আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আজকেই বলবো। সন্ধ্যা আমি বাসায় ফেললাম। আমার রুমটা হলো ছাদে, তাই রুমের দরজা খুলবো, হঠাৎ চোখের দৃষ্টিটা গিয়ে পড়ে ছাদের কোণে কেউ একজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি চিনতে পারি না কে। তাই দেখার জন্য এগিয়ে যাই। গিয়ে দেখি, আরে পপি, তুমি? আজ তো চেনাই যাচ্ছে না। দারুণ লাগছে তোমায়, অনেক সুন্দর লাগছে শাড়িতে। তাই? আচ্ছা, রুবাই বলল আজ নাকি তোমাকে দেখতে এসেছিল। একটুর জন্য আমি মিস করলাম, দেখতেই পারলাম না। কি পছন্দ হয়েছে? না। হ্যাঁ, বুঝতে পেরেছি। মেয়েদের না মানে হ্যাঁ, লজ্জায় বলতে পারছো না। আমার কত আশা তোমার বিয়েতে আমি নাচবো, গাইবো, খাওয়া দাওয়া করবো, আরো কত কি। আচ্ছা স্যার, আপনি কিছুই বুঝতে পারেন না? কি বুঝতে পারি না? আমি আপনাকে ভালোবাসি, আর বিয়ে করলে আপনাকেই করব। পপির কথাটা শুনে আমি মোটেও আকাশ থেকে পড়লাম না, কারণ তা আমি 6 মাস আগেই বুঝতে পেরেছিলাম, যখন 10,000 টাকা শপিং করে দিয়েছিল বয়ফ্রেন্ডের নাম করে, নিজের শপিং বাদ দিয়ে। আচ্ছা পপি, দেখো, আঙ্কেল আন্টি আমাকে অনেক বিশ্বাস করে, আমি এসবের মধ্যে নেই। পপি তখন আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে শুরু করে, আমি সব জানি না কে কি ভাবলো বা মনে করলো। আমি আপনাকে ভালোবাসি, আর তুমি ছাড়া আর আমার জীবনে কেউ নেই। আমি নিজের বুক থেকে পপিকে তুলে বললাম, আচ্ছা দেখা যাক কি হয়, আর তুমি চোখ মুখ মুছে নিয়ে এসে যাও। আমি এখন অনেক ক্লান্ত, আর আমি বাইরে থেকে খেয়ে আসছি, রাতে আর খাবো না। পপি নিচে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, যেটা নিয়ে ভয় ছিল সেটাই হলো। সকালবেলা পপি ঘুম থেকে উঠে হাসি মুখে ছাদে এসে আমার দরজায় নক করে, কিন্তু আমি খুলছি না। অনেকক্ষণ পরে খেয়াল করলো বাইরে থেকে দরজা লক করা। তা দেখে পপি মনে মনে বলল, এত সকালে কই গেল? দরজা খুলে ভিতরে যায় পপি, আর দেখে যে আমি রুমে নেই, আর ব্যাগটাও নেই। পাশের টেবিলের উপর একটা কাগজ দেখতে পায়। পপি চিঠিটা পরে মেঝেতে বসে পড়ল, বুকটা ফেটে যাচ্ছে তার কষ্টে। কারণ আমি বাসা থেকে চলে আসছি, আর অন্য কেউ আমার জীবনে আছে। পপি ভাবতে পারেনি যে আমি এমনটা করব। সকালে পপিকে রুমে না পেয়ে ছাদে এসে পপিকে খুঁজতে। পপির মা এসে দেখে পপি আমার রুমের ফ্লোরে বসে কাছে। তাই দেখে পপির মা পপির কাছে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে? পপি তখন চিঠিটা তার মায়ের হাতে দেয়। পপির মা চিঠিটা খুলে দেখে, আন্টি আঙ্কেল, আমাকে মাফ করে দেবেন চোরের মতো পালিয়ে আসার জন্য। আমি না বলে আসছি, এর একটা কারণ আছে। কাল যখন পপি বলল সে আমাকে ভালোবাসে, আমি আপনাদেরকে অনেক সম্মান করি, আর আপনারা আমাকে নিজের ছেলের মতোই দেখেছেন। আমি কি করে আপনাদের সাথে বেইমানি করি? তাই তো আপনাদের না বলে চলে গেলাম। আর পপিকে ভালো পাত্র দেখে বিয়ে দেবেন। আর একটা কথা, আমি বিবাহিত, সেটা পপিকে প্রথম দিনই বলেছিলাম, কিন্তু বিশ্বাস করেনি। আপনাদের অনেক কথা বলার ছিল, যদি কোনো দিন দেখা হয় সেদিন বলবো বাকি কথা। আমি কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দেবেন। চিঠিটা পড়ে পপির মা কিছুক্ষণ ধরে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, কিছু বলছিলেন না। উনি বুঝতে পারলেন তার মেয়ে পপি আমাকে ভালোবাসে অনেক। তখন তার মেয়েকে তিনি সান্ত্বনা দিলেন, কিন্তু পপি প্রচুর কান্নায় ভেঙে পড়েছে। আমি এমনটা করবো তা কল্পনা করতে পারিনি। প্রায় 2 বছর 7 মাস পর আমি নিজের বাড়িতে যাচ্ছি। এতদিন পর নিজের বাড়িতে প্রবেশ করলাম। বাড়িটি সে আগের মতোই আছে, পরিবর্তন হয়নি। বাড়িতে ঢুকবো, কিন্তু গেটে ধাক্কা দিতেই দারোয়ান দৌড়ে এসে বলল, আরে আরে, কে আপনি? এভাবে বাসায় ঢুকে পড়ছেন? আমার চাকরিটা প্রায় নট করে দিয়েছিলেন। মনে মনে ভাবলাম করিম চাচা তাহলে নেই, চেঞ্জ হয়েছে। তা ভাই, আপনি কে? এই বাড়িতে কাকে চান? এটা কি রফিক সাহেবের বাসা? যে এটা রফিক স্যারের বাসা। ও, তাহলে আমাকে বাসায় ঢুকতে হলে কি করতে হবে? আপনি কার কাছে আছেন তার নাম কইতে হইব, তারপর আমি বাসা থেকে অনুমতি নিয়ে আসবো, তারপর আপনারা যাইতে দিব। আমি শারমিন ম্যামের সাথে দেখা করব। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসছি। আমি সরাসরি যেতে পারতাম পরিচয় দিয়ে, কিন্তু একটু দেখতে চাই তাদের একমাত্র ছেলের জন্য তাদের কতখানি ভালোবাসা। দারোয়ান ভিতরে গেল আর গিয়ে বলল, খালাম্মা, আপনার সাথে একজন লোক দেখা করতে আসছে। কে আসছে? নাম কি? কোথায় থাকে? তা তো জানি না, শুনে আমি নিয়ে আসছি। এর আগে কি এখানে আসছিল? না খালাম্মা, এর আগে দেখি নাই কোনোদিন। তাহলে ভুল করে আসছে। যা, আর বিরক্ত করবি না, আমার মাথাটা খুব ধরেছে। দারোয়ান এসে আমাকে বলল, ভাই, আপনি মনে হয় ভুল করছেন, আপনি যে বাসা খুঁজছেন। না, এটাই সে বাসা। প্লিজ আপনি গিয়ে বলেন ইথান আসছে।
না ভাই, আমি যাইতে পারবো না, কারণ এইবার গেলে আমার চাকরি শেষ। আপনি শুধু গিয়ে বলেন ইথান আসছে, আপনার চাকরি নট হবে না। আরে মিয়া, কিসের ইথান সিথান করতেছেন? আমার খুব মাথা ব্যথা করতেছে। আমি তখন 100 টাকার একটা নোট বের করে, এবার যাবেন তো? ভালোবেসে যখন দিচ্ছেন তখন না করে কি করে? আপনি এখানে বসেন, আমি আসতেছি। দারুণ আবার ভিতরে গেল, গিয়ে বলল, তুই আবার আসছিস? খালামা, ওনার নাকি খুব দরকার আপনাকে। নাম কি? নামটা কি জানি কইলো, মাথা চুলকাতে কি জানি ভুলে গেছি। আবার যদি আসিস তোর খবর আছে। আচ্ছা, আর আসবো না, কিন্তু নামটা কি জানি কইলো, ইথান নাকি সিথান? মা কৌতূহল হয়ে বলল, কি নাম বললি? ইথান, ইথান মনে পড়েছে, ইথান। আমার মা তখন দৌড়ে বের হলো। গেটের দিকে তাকিয়ে দেখলেন আমি দাঁড়িয়ে আছি। তার 7 রাজার ধন। আমাকে দেখে আমার মা চোখে পানি চলে আসে, আর দৌড়ে সে হামাও করে কেঁদে দেয় আর আমাকে জড়িয়ে ধরে। তুই কোথায় ছিলি এতদিন আমাকে ছেড়ে? বল কোথায় ছিলি? তুই মাকে ছেড়ে কেমনে ছিলি? আমার চোখে পানি, দারুণ হা হয়ে তাকিয়ে আছে। আচ্ছা খালামা, উনি কি? আরে ছাগল, ও ছোট সাহেব। তুই ওকে চিনিস না? তুই আগে আমাকে বললি না কেন ইথান আসছে? আজ থেকে তোর চাকরি শেষ। না মা, আমি না করেছিলাম, থাক। ভাইজান, আপনার 100 টাকা। রেখে দেন। আমার মা আমাকে নিয়ে বাসার ভিতরে গেল। ড্রয়িং রুমে বসে আমাকে বলল, বাবা, তুই এতদিন কোথায় ছিলিস? এমন শুকিয়ে গেছিস কেন? মা কই শুকাইছি, আগে ছিলাম 60 কেজি, এখন 65 কেজি। তুই বললেই হলো, এই হাড় দেখাচ্ছে। সত্যি মায়ের ভালোবাসার সাথে দুনিয়ার কোনো ভালোবাসার তুলনা হয় না। মা নুসরাত কোথায়? ওকে তো দেখছি না। ও তো স্কুলে এখন। ও, আমার বাইকটা কই? স্টোর রুমে আছে। আগে আমি তোর বাবাকে এক্ষুনি ফোন দিচ্ছি, তুই এখানে বস, আমি এক্ষুনি ফোন করে আসি। মা বাবাকে ফোন করে আসলো। 5 মিনিটের মধ্যে দেখে বাবা এসে হাজির। বাবা এসে কান্নাকাটি শুরু করলো। তারপর বাবা বললেন, আচ্ছা, অজন্তা কই, দেখছি না তো। ও এখন আমাদের বাড়িতে আছে। ও তো গোসল করছে, এখনো বের হয়নি। তুই উপরে যা, ফ্রেশ হ। অজান্তা উপরে আছে, দেখলে অনেক খুশি হবে। তুই যাওয়ার পর আর এই বাড়ি থেকে বের হয়নি। কেন? জানি না, আমাদের বাসা থেকে স্কুলে যায়। নুসরাতের স্কুলে ভর্তি হয়েছে, ওদের বাড়ি যায় না। আমি কিছু বুঝলাম না। আমি উপরে গেলাম। খুব ক্লান্ত থাকায় রুমে এসে শার্ট খোলা এই বিছানায় চিতয়ে শুয়ে পড়লাম। এমন সময় ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেলাম। তাকে দেখি, যা দেখার জন্য আমি মোটেও রেডি ছিলাম না। ছোট ছোট কাপড়, মানে কী সব পরা। অজন্তা বের হয়ে আসলো। আমি অজন্তার দিকে তাকাতেই অজন্তা দেখে ফেলে আমি বিছানায় শুয়ে আছি। তা দেখি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থেকে অজন্তা, কিন্তু আমি গলা কাপড় দেওয়াতে অজন্তা বুঝতে পারে, ওয়াশরুমে ঢুকে পড়ে। এতদিন পর আসছে, এসেই উনি দেখে ফেললো এমনভাবে। এখন আমি ওনার সামনে যাব কিভাবে? কিছুক্ষণ পর অজন্তা জামা কাপড় পরে বের হয়, লজ্জা লজ্জা ভাব নিয়ে। কিন্তু অজন্তা রুমে এসে দেখে কেউ নেই, মানুষের চিহ্ন পর্যন্ত নেই। রুম থেকে বাইরে তাকিয়ে দেখলো, খাটের তলায় দেখলো, কোথাও নেই। অজন্তা ভাবলো, ওটা কি তাহলে ভুল ছিল? হয়তো তাই, সারাক্ষণ ভাবি তো ওনাকে, তাই হয়তো ভুল দেখেছি। ভূত ছিল হয়তো। অজন্তা বুকের উপর থেকে ওড়নাটা রেখে সে আয়নায় নিজেকে দেখছে আর চুল আঁচড়াচ্ছে। এমন সময় আবার আমি কি হাজির। এবার অজন্তা আমাকে দেখে তড়িঘড়ি করে ওড়নাটা বুকের উপর দেয়, দিয়ে আবার তাকায়, দেখে যে আমি এবারও নেই। এটা কি হলো? আজ এত ভুল দেখছি কেন? আবার আসুক, দেখাবো মজা। আমার ভাবনায় এসে এত প্যারা দিচ্ছে। অজন্তা এবার ওড়নাটা বিছানার উপর আর রাখলো না, নিজের গলায় ঝুলে কাজে মন দিল। কিছুক্ষণ পর আয়নায় তাকিয়ে দেখলো আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এবার অজন্তা বলল, এখন আর আপনার থেকে চোখ সরাবো না। আপনি এত লুচু হয়েছেন কেন? যখনই একটু অন্য অবস্থায় থাকি তখনই আপনি আসেন আমার কল্পনায়, কিন্তু এ কেমন কল্পনা বুঝলাম না। আসছেনই যখন, আর যেতে দেব না। বলে অজন্তা তার ওড়নাটা গলা থেকে কিছুটা দূরে ফেলে দিল আর বলল, দেখেন, তাও আর আমার কল্পনা থেকে যাবেন না প্লিজ। আমি ভূত দেখার মতো তাকিয়ে আছি। জীবনে খালি চোখে এইবার প্রথম দেখছি তো তাই। অজান্তা হাত থেকে চিরুনিটা নিচে রেখে তাকিয়ে দেখে আমি আর তাকিয়ে নেই, ওধা হয়ে গেছি। আর আমি বাইরে এসে ভাবি, শালা এটা কি হলো। প্রথম আমি এটা ভেবে বের হই অজান্তা গোসল করে রুমে আসবে, আমাকে দেখে হয়তো একটু লজ্জা পেয়েছে, তাই আবার আসি, দেখি ওড়না নেই আর কাজও শেষ হয়নি, তাই আবার বের হই। কিন্তু কিছুক্ষণ পর আবার আসলে পাগল মেয়েটা কল্পনা ভেবে ওড়না ছড়ে ফেলে। আবার গেলে যে কি করবে আল্লাহ জানে। আমি এর ভিতরে যাবই না, তার চেয়ে আমি নুসরাতকে স্কুল থেকে নিয়ে আসি। আমি স্টোররুম থেকে বাইকটা বের করলাম, করে দেখলাম সে আগের মতোই চকচকে আছে, একটু ধুলো জমেনি। তার মানে বাইকটাকে প্রতিদিন মুছে। মাকে জিজ্ঞাসা করলাম,
মা, আমার বাইকটা তো সে আগের মতোই চকচক করছে। নুসরাত প্রতিদিন বাইকটা মুছে রাখে। তুই থাকতে প্রতিদিন ময়লা করতো তোকে রাগানোর জন্য, আর এখন প্রতিদিন মুছে রাখে। আমার মনে হলো বোনটার প্রতি অন্যায় করে হয়েছে। ওর তো কোনো দোষ ছিল না। টিফিন টাইমে আমি গেলাম নুসরাতের স্কুলে। অফিস রুমে গিয়ে স্যারের কাছ থেকে ছুটি নিলাম। তারপর নুসরাতের ক্লাসরুমে যেতেই নুসরাত আমাকে দেখে দৌড়ে আসছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। একটু পর কাছে আসতেই বললাম, কেমন আছিস? নুসরাত কোনো কথাই বলছে না। বাসায় চল, ছুটি নিয়েছি। নুসরাত চুপচাপ গিয়ে বাইকের কাছে দাঁড়ালো। আমি বাইক স্টার্ট দিতেই পিছনে চুপ করে বসলো। আমি রাস্তায় এত কথা বললাম, কিন্তু কোনো কথার উত্তর দিল না নুসরাত। আমি বাইকটা রেখে ভিতরে যেতে দেখলাম অজন্তার মা টেবিলে খাবার সাজাচ্ছে। হঠাৎ অজন্তার চোখ দুটো আমার দিকে পড়ে। অজন্তা নিজের দিকে তাকিয়ে দেখলো জামা কাপড় সব ঠিক আছে। অজন্তা আমার দিকে তাকিয়ে ইশারায় বলল। অজন্তা মনে মনে বলে, মা আছে এখন, দেখানো যাবে না প্লিজ। আজকাল কি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? যাই হোক, দেখতে তো পাচ্ছি। এত লুচু হওয়া তো ভালো না, যখন তখন এসে পড়া যাবে না। এমন সময় মা রান্নাঘর থেকে বলে উঠলো, অজান্তা ঈশানকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলো। অজন্তা কথাটা শুনে অবাক হয়ে যায়। কি বললেন মা? ইথানকে বল ফ্রেশ হয়ে আসতে। ছেলেটা এতদিন কোথায় কি খেয়েছে কি জানি। মানে বুঝলাম না, আপনি কিভাবে দেখলেন? পাগল মেয়ের কথা শোনো, যাও তো মা, আগে বলে আসো। অজন্তা কিছু একটা ভাবতে ভাবতে যাচ্ছে, তখন নুসরাত পড়লো সামনে। আচ্ছা, আজ এত আগে আসলেন যে? তোমার জামাই গিয়েছিল। মানে তোমরা কি পাগল হয়েছো? কি সব বলছো? আরে ইথান ভাই আসছে, এতে পাগলের কি আছে? দূর, সব পাগল হয়েছে। উপরে বাবার রুমে গিয়ে দেখলো বাবা বসে আছে। বাবা আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলেন যে? এতদিন পর আমার ছেলে আসছে, আমি আসবো না? এবার অজান্তা এইচ বলে উঠলো বিড়বিড় করে। তাহলে ওই সব সত্যি ছিল? এখন কি করে ওনার সামনে যাব? এখনই তো লজ্জা লাগছে। বিড়বিড় করে কি বলছে এমন? কিছু না বাবা, আমি যাই। এখন কি করে রুমে যাবে অজান্তা? লজ্জায় সে লাল হয়ে আছে। আর আমি কিছু একটা ভেবে অবাক হচ্ছি, এই পিচ্ছি মেয়ে এত পরিবর্তন হলো কিভাবে? এত ম্যাচুরিটি আসলো কিভাবে? সবার সাথে কেমন মানিয়ে নিয়েছে নিজেকে। আমি রুমে শুয়ে আছি, এমন সময় অজান্তা লম্বা ঘোমটাতে নিয়ে বলল, ভাইয়া খেতে আসেন, মা ডাকছে। আচ্ছা যা, আমি আসছি। আমার কথা বলা শেষ হলে অজান্তা রুমে এসে লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছিল না। অজান্তা নিচে যেতেই মা বলল, অজান্তা ইথানকে একটু যত্ন করে খাওয়াতো মা। মা আমি পারবো না, আমার লজ্জা লাগে। শোনো পাগনি মেয়ের কথা, স্বামীকে খাওয়াবে তাও নাকি লজ্জা লাগে। মা আমি এত কিছু জানি না। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। নুসরাত সোফায় মুখ কালো করে বসে আছে। কিরে খাবি না? চল বলে হাত ধরে টান দিতে নুসরাত তেলে বেগুনে জ্বলে ওঠে। তুই আমার হাত ধরলি কেন? তুই কে আমার হাত ধরার? আমি তোর ভাই। আমার কোনো ভাই নেই, তুই আসছিস কেন এই বাড়িতে? নুসরাত দেখ আপু, আমার ভুল হয়ে গেছে। ওই কুত্তা, তুই আপু কারে? তুই আমার সাথে কথা বলবি না, তুই আমার ভাই না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। মা, তোমার করিয়ে পাওয়া ছেলেকে বলো আমার সাথে জানি কথা না বলে। বলছে তো ভুল হয়ে গেছে, মাফ করে দে না। না, 2টা বছর কেন আসলো না? একটা বার কেন ফোন করলো না? রাগ করলে তোমাদের সাথে করছে, ভুল করলে তোমরা করছো, আমি তো কিছু করিনি। আচ্ছা তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। নুসরাত তখন আর চোখে তাকিয়ে বলল, যা বলবো তাই করবি তো? হুম। কান ধরে উঠবস কর। পারবো না। যা দূরে যা, আমাকে বোন বলে দাবি করবি না। আচ্ছা এই যে ধরছি। 2বার আমি কান ধরে উঠবস করতেই নুসরাত আমাকে জোরে ধরে কেঁদে ফেলে। রাতে ঘুমোতে যাবো অজান্তা, আর ভাবছে যে আমি কোথায় ঘুমাবো এখন। একসাথে ঘুমাবো নাকি আলাদা, কারণ আমি তো মন থেকে এখনো মেনে নিতে পারিনি। আমি আগে ভাগেই মেঝেতে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু অজান্তা কাজ শেষ করে অনেক আশা স্বপ্ন নিয়ে রুমে আসে যে আজ আমার সাথে ঘুমাবে, আমার বুকে মাথা রেখে নিজের এতদিনের কষ্টের কথাগুলো বলবে। কিন্তু এসে অজান্তার মনটা খারাপ হয়ে যায়। রুমে এসে দেখে আমি মেঝেতে শুয়ে আছি। অজান্তার কিছু বলতে পারলো না, লাইটটা অফ করে শুয়ে পড়লো। অজান্তা শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা ইথান কি আমায় মেনে নেবে না? আমি কোনো ভুল করছি কি? যখন আমার বিয়ে হয় তখন তো বিয়ে কি আমি বুঝতাম না। একা একা ঘুমও আসে না। এতদিন নুসরাত আর আমি একসাথে ঘুমাইছি। তখন অজান্তা সাহস করে ডাকলো, ইথান ভাইয়া উপরে আসেন, আমার ঘুম আসছে না। ইথান ভাইয়া। আমি চুপ করে আছি। উপরে আসবেন নাকি আমি নিচে আসবো? আমি এবারও চুপ। অজান্তা তখন কম্বল বালিশ নিয়ে মেঝেতে আসলো, আর আমার বালিশের সাথে অজান্তার বালিশটা লাগিয়ে শুয়ে পড়লো। আচ্ছা ভাইয়া, আপনি এতদিন
কোথায় ছিলেন? আমি চুপ করে আছি। ঘুমাইছেন নাকি? চুপচাপ ঘুমাও আর আমার থেকে দূরে থাকো। মনে মনে ভাবছি, বউ পাশে থাকলে কি আর কারো ঘুম আসে? কত কি মাথায় আসে। ভাইয়া, আমার এক কম্বলে শীত লাগছে। তো আমি কি করব? আপনার কম্বলের নিচে আসে। দিনে তো একটা কথা বলে না, ভাবলাম বকবক করা ছেড়ে দিছো, কিন্তু রাত হতেই। লাইট অফ তো, তাই আর লজ্জা লাগে না। চুপচাপ ঘুমাবে নাকি লাইট অন করব? না না, ঠিক আছে, শীত লাগছে না। সকালবেলা ঘুমতি করে দিকে অজান্তা নেই। পবিদের বাসায় প্রতিদিন সকালে উঠতে হতো, কারণ রোবাইকে পড়াতে হতো, তাই সেই অভ্যাসটা আছে। মা আমাকে সকাল সকাল দেখে বলল, কি রে ইথান, তুই এত সকালে উঠলে কি মনে করে? গত 2 বছর প্রতিদিন সকালবেলা উঠতে হতো। তা কোথায় ছিলি? পরে বলবো। বাজার করতে হবে কি? কেন? ব্যাগের টাকা দাও। আর কি কি আনতে হবে বলো। তুই করবি বাজার? তুই ঠিক আছিস? মা, আমি বাজার করতে জানি, অবাক হওয়ার কিছু নেই তো। তোর বাজার করতে হবে না, তুই বরং নাস্তা করে অজান্তা আর নুসরাতকে স্কুলে নামিয়ে দিয়ে আয়। বাজার করে এসে স্কুলে রেখে আসবো। মা ব্যাগ, টাকা আর বাজার লিস্টটা হাতে দিল। আমি বের হবো এমন সময় বাবা এসে মাকে বলল, ও ইথানের মা, সকালে ইথান ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। কি বাজারে? ইথানের মা, ছেলের কি হয়েছে? ঠিক আছে তো ইথান? ঠিক আছে। আমি বাজারে গেলাম। তখন অজান্তা তার শাশুড়িকে বলল, মা, উনি তো বাড়ি আসছে, এখন বলেন না আমাকে বাড়িতে নিয়ে যেতে। আচ্ছা বলবো, আজ বিকেলে নিয়ে যাবে। আমি 1 ঘন্টা পর বাজার করে আসলাম, আর সবাই আমার বাজারে অপেক্ষা করছিল, কারণ একদিন আমাকে বাজারে পাঠিয়েছিল। আলু কিনে টাকা শেষ করে ফেলেছি, আর টাকা ধার করে 10 কেজি সিম, 10 কেজি টমেটো এইসব বাজার আনছিলাম। তাই আজও সবাই অপেক্ষা করছে আজ কি করি। কিন্তু একটু পর আমি গেট দিয়ে বাসায় ঢুকি, আর হাতে 2টা বাজারের ব্যাগ। অজান্তা কিছুটা এগিয়ে এসে ব্যাগটা আমার হাত থেকে নিয়ে নেয়, ঠিক যেমন পপি আমার হাত থেকে বাজারে ব্যাগ নিত। তারপর সেই একইভাবে অজান্তা পপির মতো ব্যাগে কিছু একটা খুঁজছে। পপির কথা মনে পড়ে যায় আমার। আমি ভাবতে থাকি পপির সাথে অজান্তার একটা অদ্ভুত মিল আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি পপির কথা। এমন সময় অজান্তা বলে উঠল, আচ্ছা, খাবারে কিছু আনেন নাই? ঠিক পপিদের বাসায় যখন বাজার করি, পপি প্রথম দিন এই কথাই জিজ্ঞেস করেছিল। তারপর থেকে প্রতিদিন পপির জন্য কিছু না কিছু আনতে হতো। অজান্তার কথার উত্তরে বললাম, না, এরপর থেকে আনবো। পপির কথা ভাবতেই আমার মনটা খারাপ হয়ে গেল। চুপ করে বসে রইলাম সোফাতে। তখন আমার মা এসে জিজ্ঞাসা করলো, ইথান, একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ মা, বলো। অজান্তা মেয়েটা অনেক দিন হলো আসছে, ওদের বাসায় যায় না, তুই নিয়ে গিয়ে ঘুরে আসতি যদি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা কবে যেতে হবে? আজ গেলে ভালো হয়, অজান্তার বড় ভাইয়ের আজ বিয়ে ঠিক হওয়ার কথা, সেখান থেকে লোকজন আসবে। না মা, ওইসব লোকজনের ভিড়ে আমি নেই। তাহলে বিকেলে যা। আচ্ছা। অজন্তা আজ আর খুশির ঠেলায় স্কুলেই গেল না। সন্ধ্যার সময় রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। যেতে 30 মিনিটের মতো লাগে। রিক্সা দিয়ে যাচ্ছি আজ প্রথম শ্বশুরবাড়িতে। অজন্তাকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে, কেন অনেকদিন পর বাড়ি যাচ্ছে, আর বেশ সুন্দরও লাগছে। কিন্তু সেটা অজন্তাকে বলা হয়নি যে আজ তোমাকে দারুণ লাগছে। যাই হোক, বাসায় গেলাম। অজন্তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখে অনেক অবাক। সকাল সকাল আসলে কি হতো? আসলে একটু কাজ ছিল তাই। অজন্তার মা অজন্তাকে বলল, তুই ভেতরে যা, আমি একটু ইথানের সাথে কথাবার্তা বলি, অনেকদিন পর এসেছে ছেলেটা। অজন্তা ভিতরে গেল, আর শাশুড়ি ফাও কথা বলেই যাচ্ছে। আমি কিছুটা বিরক্ত হলাম, কিন্তু কিছু করার নেই, শুনতে হবে। কিন্তু একসময় অজন্তার কথা বলতে লাগলো, জানো বাবা, আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, আর আগের মতো ছেলে মানুষই করে না। তখন আমি একটু তার কথায় মন দিলাম। তুমি যেদিন বাড়ি ছেড়ে চলে গেলে সেদিন বলেছিলাম চল বাসায় যাই, এখানে থেকে আর কি হবে। অজান্তা তখন বলেছিল, ইথান চলে গেছে তোমাদের উপর রাগ করে, আমার উপর না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমি বলেছিলাম তুই কেন থাকবি, কি জন্য? তোকে তো বউ বলে মানেই না। তখন অজান্তা বলেছিল, আমি ইথান ভাইয়ার জন্য আজ বেঁচে আছি। সেদিন যদি ইথান ভাইয়া না বলতো আমার বউকে আমি হসপিটালে নিয়ে যাব, এতে যা হয় হবে। জেল খাটতে হলে আমি একা খাটবো। তার কথাটা আজও আমার কানে বাজে। শাশুড়ির কথাটা শুনে আমার একটু অবাকই লাগলো। সেদিন কি বলেছিলাম আমারই মনে নেই, আর অজন্তা সেই কথা মনে রাখছে। শাশুড়ির সাথে কথা বলা শেষ করে অজন্তা রুমে গেলাম, ফ্রেশ হলাম। আর আমি অজন্তাকে বললাম, আমি এখন যাই। কোথায় যাবেন? বাসায় যাব। মাত্র তো আসলেন, 7-8 দিন থাকেন, তারপর যান। না, এটা তোমার বাড়ি, তুমি থাকো। এটা কেমন কথা বললেন? আপনার তো শ্বশুর বাড়ি। তো তো চলেন বাসায় যাই,
আমিও চলে যাব। তুমি যাবে কেন? বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি হয় নিজের বাড়ি, তো আমি আমার বাড়ি যাব। এমন সময় শ্বশুরমশাইয়ের আগমন করলো। কি হয়েছে বাবা? একটু বাসায় যাব। মাত্র তো আসলা আর বাড়ির কথা ভুলে যাও। 2 দিন পর জয়ের বিয়ে মাত্র ঠিক করলাম। আমি বাবু একা এত কিছু পারবো না, তোমাকে থাকতেই হবে। না, তুমি একমাত্র মেয়ের জামাই, তুমি না থাকলে এইসব দেখবে কে? আর তোমাকে ছাড়া বিয়ে ঠিক করা হলো, রাগ করনি তো বাবা? না না, রাগ করবো কেন? তুমি চাইলে জয়ের হবু বউকে দেখে আসতে পারো, তোমার অপছন্দ হলে না করে দিব। না না, দেখার দরকার নেই, আমি বিয়ের সকল দায়িত্ব নিলাম। বিয়েটা কোথায়? মানে আমার হবু ভাবির বাসা কোথায়? ঢাকা, মিরপুর 10 নম্বর সেক্টর। ঢাকার কথা শুনেই আমার পপির কথা মনে পড়ে যায়। আর এইভাবে এই সুযোগে পপিদের বাসায় যাওয়া যাবে। 2 দিন পর বিয়ের কাজে আমি অনেক ব্যস্ত, কেনাকাটা সবকিছু আমারই করতে হয়েছে। ঢাকায় বরযাত্রী গেলাম। মেয়ে পক্ষ বিয়ের অ্যারেঞ্জটা করেছে একটা কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টার থেকে পপিদের বাসায় যেতে 10 মিনিট লাগে রিক্সা দিয়ে। গাড়ি থেকে নেমে আমি পপিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় শ্বশুর এসে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আসো সবার সাথে পরিচয় করিয়ে দিই। এমন সময় অজন্তা এসে বলল, বাবা, আগে ভাবিকে দেখবো, তারপর। আচ্ছা, ওখানে ঈশানকে নিয়ে যাও। আমি যাবই না, কিন্তু অজন্তা টানতে টানতে নিয়ে গেল নতুন বউ দেখতে। কাছাকাছি চলেই গেছি প্রায়, হঠাৎ আমার পা দুটো থেমে গেল। কি ব্যাপার, আসেন। আমি এখান থেকে দেখি তুমি যাও। আমার পা থেমে গেছে অন্য একটা কারণে। যে বউ সেজে বসে আছে সে অচেনা কেউ না, বউ সেজে বসে আছে পপি। আমি দেখতে পেলাম পপি বউ সাজে বসে আছে। হঠাৎ পপির চোখ জোড়া আমার দেখা পায়। আমাকে দেখে পপির বুকের ভেতরটা মুচড়ে ওঠে আর অজানা কষ্টে অশ্রু ঝরতে থাকে। কিন্তু আমি তখনই পপির সামনে থেকে সরে যাই। আমি আড়ালে গিয়ে ভাবতে থাকি, সামনে না জানি কত বিপদের মুখোমুখি হতে হবে। আমি ভালো না বাসলেও পপির জন্য একটা দুর্বলতা কাজ করে, কেমন যেন লাগে তা বলে বোঝাবার মতো না। এমন সময় আমার সামনে পড়ে পপির বাবা। আমি আগেই দেখি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তা তুমি কেন আসছো? আসলে আঙ্কেল পপি। পপির আজ বিয়ে, তুমি খেয়ে বিদায় হও। পপির বাবা ভাবছে আমি বিয়েতে হয়তো ঝামেলা করতে এসেছি, কিন্তু এমন সময় আমার শ্বশুর এসে আমাকে বলে। তখন পপির বাবা কিছুটা হক চুকিয়ে গেলেন আর আমার শ্বশুরকে বললেন, বিয়ে আপনি ইথানকে চিনেন? বাবা আমরা মাত্র পরিচয় হলাম, বলে আমার শ্বশুর চলে গেল। ঠিক তখনই পপির বাবা বলল, মিথ্যা বললা কেন? ইথান মাত্র কি আমরা পরিচয় হলাম? আঙ্কেল যা বলেছি পপির ভালোর জন্যই বলছি। মানে? আমি যে আপনাদের বাসায় আগে থাকতাম সেটা বলার দরকার নেই কাউকে। আচ্ছা ঠিক আছে। এদিকে পপি বিয়ের আসর থেকে উঠে গেছে আমাকে খুঁজতে। লোকজন বলাবলি করছে মেয়ে এমন করছে কেন। আমি আস্তে করে বিয়েবাড়ি থেকে সরে, কারণ আমি বুঝতে পারলাম আমার উপস্থিতিতে বিয়েবাড়িতে কোনো ঝামেলা হতে পারে। তাই আমি কমিউনিটি সেন্টার ছেড়ে অজন্তাকে নিয়ে পপিদের বাসায় গেলাম। আজ অজন্তাকে সব খুলে বলবো, কিন্তু অজন্তা বারবার জিজ্ঞেস করছে, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন পপিদের বাসায় যাচ্ছি। পপি কে? যার সাথে তোমার ভাইয়ের বিয়ে হচ্ছে। আচ্ছা, আপনি ভাবিদের বাসা চিনেন কিভাবে? আগে চলো তারপর সব বলবো। আমি অজন্তাকে নিয়ে পপিদের বাসার ছাদে গেলাম। আচ্ছা, আপনি বিয়ে রেখে এখানে নিয়ে আসলেন কেন? কেন আমি বিয়ের অনুষ্ঠানে থাকলে বিয়েটাই হবে না? মানে? বলছি রুমে এসো। আমি যে রুমে থাকতাম সে রুমে নিয়ে গেলাম। তারপর আমি কি রুমের তালা খুললাম। এই রুমের চাবি আপনার কাছে কি করে? কারণ এই রুমটাতে আমি থাকতাম দীর্ঘ 2 বছর। আমি এই রুমে এই বাসায় থেকেছি। রুমটা অনেক সাজানো গোছানো। এমন সময় কাজের মেয়েটি চিল্লাতে শুরু করলো। কাজের মেয়েটি যখন রুমে এসে দেখে আমি, তখন মেয়েটি বলে, আরে ভাইজান, আপনি কখন আসলেন? আজ তো আপামনির বিয়া। আমি জানি বিয়ে, তাই এরকম চেঁচামেচি করছিলা কেন? আসলে আপনি যাবার পর পপি আপা এই রুমটাতে কাউকেই আসতে দেয় না। সে একাই এসে রুমে বসে থাকে, কাঁদে। দেখেন আপনার প্রতিটা জিনিস কিভাবে যত্ন করে রাখছে। আচ্ছা ভাইজান, আপনার সাথে উনি কে? উনি হচ্ছে তোমার ভাবি, মানে আমার বউ। ভাইজান, আপনি বিয়ে করছেন? কত সুন্দর! কবে বিয়ে করলেন? এই বাসায় আসার আগেই। ও তুমি বুঝবে না। আপনারা থাকেন, আমি যাই তাহলে, অনেক কাজ আছে। বলে কাজের মেয়েটি চলে গেল। তারপর আমি অজান্তাকে বললাম, কিছু বুঝতে পারলে? যা বুঝলাম, মেয়েটি আপনাকে ভালোবাসে, কিন্তু কিন্তু কি? আপনি কি তাকে ভালোবাসতেন? আমি এবার পুরো ফেঁসে গেলাম। কি বলবো এখন? আসলে আমি পপিকে ভালোবাসি না, কিন্তু পপি আমাকে ভালোবাসে। কিন্তু হ্যাঁ, পপির প্রতি আমি দুর্বল। দুর্বল মানে? আপনি তাহলে পপিকে লাভ করেন?
না, আমি তোমাকে ভালোবাসি। কি বললেন? যা শুনেছো একদম ঠিক। আবার বলেন না। আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে অজান্তা আমাকে জড়িয়ে ধরে। অজান্তার মনে অজানা সুখের হাওয়া বইতে থাকলো। তখন অজান্তা বলল, শুধু আপনার জন্য দীর্ঘ 2টা বছর আমি অপেক্ষা করছি, শুধু এই 3টার জন্য। এবার অজান্তা আমার বুক থেকে কপালে কিস করতে চাইলো, কিন্তু অজান্তা একটু শর্ট হয়, সে পারল না। এত লম্বা হয়েছেন কেন? একেবারে তাল গাছের মতো, একটু এবার ঝুঁকেন। এই যে ঝুঁকলাম। উম, একটা ভালোবাসার পরশ দিল আমার কপালে। আমি কিছুটা লজ্জা পেলাম, কিন্তু চুপ করে রইলাম। আর আমি ঠিক আছি, তুমি তো বিচ্ছি। এই, আমাকে একদম পিচ্ছি বলবে না। আমি অনেক বড়। যদি আপনি থাকতেন তাহলে এখন একটা বাচ্চা থাকতো কোলে। চুপ, চলো যাই। অজান্তা আমার হাত ধরে বলল। আচ্ছা চলেন। দুজনে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। কিন্তু অজান্তার কি হলো, আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। কেউ ডাকলে, কোনো কাজ দিলে অজান্তা যেতেই চায় না, হাত ধরেই থাকে। ওয়াশরুমে গেলেও বাইরে দাঁড়িয়ে থাকে। জিজ্ঞেস করে বলে, আপনাকে চোখের আলো করতে পারছি না, আপনি আমার সাথে থাকবেন। কি? বলছি আপনার সাথে সবসময় আমি থাকবো। দেখো অজান্তা, এটা বিয়ে বাড়ি, অনেক কাজ। এই কাজগুলো আমি ছাড়া করবে কে? আপনাকে করতে হবে না, অনেক মানুষ আছে তার জন্য। তোমার বাবা মানে আমার শ্বশুর অনেক রাগ করবেন। করবে। চলেন তো, ওই দিকে যাই। এদিকে পপির দুটো চোখ আমার অপেক্ষায়। অনেকদিন আমাকে দেখে না, অকুল হয়ে আছে আমাকে দেখার জন্য। কিন্তু বাবা মায়ের পীড়াপিড়িতে পপি বিয়েতে মত দেয়, কারণ সেটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেল। আর আমি বিয়ের সময় পপির থেকে দৌড়েছিলাম, যাতে কোনো সমস্যা না হয়। এদিকে অজন্তার পাগলামিতে আমি প্রায় শেষ। আমি আর অজন্তা খেতে বসেছি, কিন্তু অজন্তা বায়না ধরলো তাকে খাইয়ে দিতে হবে। আমি পারবো না, এত লোকজন কি বলবে। আপনাকে কি এত লোকজনকে খাওয়াই দিতে বলেছে? দেখো, এটা একটা বিয়ে বাড়ি। তো কি হয়েছে? আপনি আমাকে খাইয়ে না দিলে আমি খাবো না। আচ্ছা, তোমার খেতে হবে না, আমি খাই, তুমি দেখো। আপনি এমন কেন? আমার যদি এখন ডান হাতটা কেটে যেত তাহলে খাইয়ে দিতেন না? তখনই তো দিতাম, কিন্তু তোমার হাতটা তো ভালো আছে, খাও। হাত কাটা থাকলে এই বিয়ে বাড়িতে খাইয়ে দিতেন। দিতাম। কেন? তখন মানুষজন কিছু মনে করতো না? আরে বোকা, তখন তো মানুষ দেখতো তোমার হাতে ব্যান্ডেজ। বুঝতে পারছি। অজন্তা কিছুক্ষণ চুপ করে বসেছিল, আর আমি আপন মনে খাচ্ছি। তখনই টেবিল থেকে কাঁচের টুকরো নিচে ভেঙে গেল। আমি খাওয়া বন্ধ করে তাকালাম। আমি দায়িত্বে থাকা একজন লোককে বললাম, ভাই এগুলো তুলে নিয়ে যান। কিন্তু তার আগে অজন্তা একটা কাঁচের টুকরো দিয়ে ডান হাতে নিয়ে একটা টান দেয়। টুকরোটি দিয়ে ধারালো থাকায় একটা নিয়ে কেটে যায়। আমি তাকে বারণ করতে করতে এদিকে হাত কেটে ফেলে। এখানে চিল্লাচিল্লি না করাই ভালো, তাই আমি পকেট থেকে রুমাল বের করে চেপে ধরে ফার্মেসিতে নিয়ে যাই। হাতে ব্যান্ডেজ করে নিয়ে আসি। আমার চোখ দুটোর আগে লাল হয়ে আছে। এখন কিছু বলছি না, লোকজন আছে বলে। ব্যান্ডেজ করা শেষে অজন্তার হাতটা শাড়ি দিয়ে ঢেকে রাখতে বললাম, যাতে কেউ না দেখে। দেখলে হয়তো হট্টগোল হবে, তাই দেখানোর দরকার নেই। আমি অজন্তাকে ছাদে নিয়ে গেলাম, আর ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম অজন্তার মায়াবতী গালে। গালটা মুহূর্তে লাল হয়ে গেল। এসব পাগলাম আমার একদমই ভালো লাগে না। এসবের মানেটা কি? অজন্তা মাথা নিচু করে আছে, মুখে কোনো কথাই নেই। আমি একাকে বকবক করে নিচে চলে যাই। অজন্তা একা সাথে দাঁড়িয়ে আছে। মনের কষ্টগুলো আবার মাথা ছাড়া দিয়ে উঠছে আমার আঘাতে। কান্না করলে নাকি মনটা হালকা হয়, তাই সে দাঁড়িয়ে কান্না করছে। অজন্তা নীল আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় পিছনে এসে কেউ দাঁড়িয়ে আছে, সে টেরই পেল না। কান্না ভেজা নয়ন দুটো হাত দিয়ে মুছে পিছনে তাকালো, দেখলো আমি দাঁড়িয়ে আছি। আপনি দাঁড়িয়ে কান্না করছিলে কেন? কই না তো। আমাকে মিথ্যা বলছো? অজন্তা চুপ করে আছে। আমি অজন্তা সামনেকে ভালো করে চোখ মুছে দিলাম আর বললাম, তাড়াহুড়ো করে চোখের পানি ভালো করে মুছতে পারোনি। অজন্তা চুপ করে আছে। আচ্ছা নিচে যাই চলো। এখানে থাকি না কিছু সময়। খাবে না? ক্ষুধা লাগেনি? কিন্তু আমার আমি আছি তো বলে আমি নিচে গেলাম আগে আগে। তখন অজন্তা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো আর আমার পিছু পিছু চললো। আমি অজন্তাকে খাইয়ে দিলাম। অজন্তা এখন অনেক খুশি। কিন্তু এমন সময় অজন্তার বাবা মানে আমার শ্বশুর এসে বলল, বাবা, ওনার না গেলে হয় না? হ্যাঁ বাবা, পরে পরিচয় হয়ে নেব। এবার বড় কোনো ঝামেলা হতে চলেছে। যদি পপি বিয়ের আসর থেকে উঠে পড়ে, আমাকে দেখে বা কোনো কিছু উল্টাপাল্টা করে বসে। কিন্তু আমাকে এমন করে দৌড়ছে না যে না যে উপায় নেই। অনেক ভয়ে ভয়ে অজান্তাকে সাথে নিয়ে গেলাম। দেখলাম পপি ঘোমটা টেনে বসে আছে। ঘোমটাটা বড় ছিল না, তাই মুখ দেখা যাচ্ছে, আবার যাচ্ছেও না। মন বিষণ্ণ দেখা যাচ্ছে। যখন ইথার নামটা উচ্চস্বরে নিলেন, ঠিক তখনই পপি ঘোমটা ফেলে তাকালো। আমি পপির দিকে তাকিয়েছি কিছুক্ষণ। এবার পপি আমাকে দেখে ফেলে। আমাকে দেখে পপির মুখে সামান্য হাসি ফুটে উঠলো।
কিন্তু যখন আমার শ্বশুর বললেন, মুহূর্তেই পপির মুখে হাসি থাকা বিলীন হয়ে গেল। কিন্তু দুঃখের কথা হলো, পপি তখন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করছি। আবার পপি তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। হয়তো পপি বুঝে গেছে এখন কোনো লাভ নেই। পপি তার বাবার দিকে আবারও তাকালো, দেখলো মাথা নিচু করে আছে। পপির বাবা ভাবলো পপি কিছু করে বসবে আর তাকে সবার সামনে ছোট হতে হবে, কিন্তু পপি তার বাবার দিকে তাকিয়ে ঘুমটা টেনে বসলো। তখন আমার মতো আর পপির বাবার মতো কেউ খুশি হয়নি, কিন্তু পপির বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। যাকে ভালোবেসেছিল তার উপস্থিতিতেই বিয়ে হচ্ছে, কিন্তু দুঃখের কথা হলো বরটা ভালোবাসার মানুষটিও না। অন্য কেউ কষ্টে হলেও পপির মেনে নিতে হবে। এই কষ্ট বলার মতো না, এর চেয়ে মরে যাওয়া ভালো। বিয়েটা শেষ পর্যন্ত হলো। ঢাকা থেকে বিদায় নিয়ে রাত 12টায় কিশোরগঞ্জে পৌঁছালাম। আজ পপির বাসর রাত। বাসর করে যেতে যেতে রাত 2টা বেজে গেল। জয় যেমন বউ চেয়েছিল ঠিক তেমন একটা বউ পেয়েছে। জয় রাত 2:10 বাসর ঘরে প্রবেশ করলো। স্বাভাবিক নিয়ম অনুযায়ী নতুন বউয়ের বাসর ঘরে বিছানায় বসে থাকার কথা, কিন্তু নতুন বউ দাঁড়িয়ে আছে জানালার গ্রিল ধরে আর বাইরে তাকিয়ে আছে। জয় ধীর পায়ে বউয়ের কাছে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? কিছু বলবেন? মনে হচ্ছে আপনার মনটা খারাপ। না। তাহলে এই কথা বলছেন যে? তাহলে কি আপনার গলায় ঝুলে ঝুলে কথা বলতে হবে? আপনি এমন করছেন কেন? খুব রেগে উচ্চস্বরে কথাটা বলল পপি। দেখেন, এখন আইন ও ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি আমার স্বামী। আপনি চাইলে আমার সাথে সব করতে পারবেন, কিন্তু প্লিজ দয়া করে স্বামীগিরি দেখাতে আসবেন না। কথাটা শুনে জয় থমকে গেল। নতুন বউয়ের মুখ থেকে এমন একটি কথা শুনবে তা কল্পনা করতে পারিনি। আপনি এরকম বলার কারণ জানতে পারি? আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তাহলে তাকে রেখে আমাকে বিয়ে করলেন কেন? বাবা মা ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে দিয়েছে। কিন্তু আমার লাইফটা নিয়ে খেললেন কেন? কই, আমি কি করছি? এই, আপনি স্বামীর অধিকার দিচ্ছেন, বলছেন অন্য কাউকে ভালোবাসেন। বললাম তো, আপনার অধিকার আপনি আদায় করে নিন। এরকম আমি চাই না। আমি চাই আপনি মন থেকে আমাকে মেনে নেন। সেটা কোনোদিন সম্ভব না। আমি একজনকে ভালোবাসি, বললাম তো। এদিকে আমি অজান্তাকে বললাম, চলো আমরা আমাদের বাসায় চলে যাই। কেন? বাসায় অনেক মেহমান আছে, থাকার অনেক ঝামেলা হবে। রাত প্রায় শেষ। কাল তো আমরা আবার আসবো, একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে আসলাম। আচ্ছা, আমি বাবাকে বলছি, দেখি কি বলে। তোমার বলতে হবে না, আমি বলছি। আমি অজন্তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের বাড়ি আসলাম। দুজনে ফ্রেশ হয়ে বসে আছি। কে কোথায় ঘুমাবে দুজনে দুটানায় পড়ে গেছি। বসে আছো কেন? শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন কোথায়? আমি বিছানায় ঘুমাবো। তাহলে আমি সোফায় ঘুমাই। আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে, আপনিও ঘুমিয়ে পড়েন। সোফায় কেন? তুমি বিছানায় ঘুমাও। কথাটা শুনে অজান্তার মনটা নেচে উঠলো। আচ্ছা। অজান্তা আগে গিয়ে শুয়ে পড়লো। একটু পর আমি দেখলাম অজান্তা ঘুমিয়ে গেছে। আমি আস্তে করে অজান্তার নিকটে গেলাম আর মাথায় হাত বলে দিতে লাগলাম, কিন্তু অজান্তা তো ঘুমায়নি। একটু পরপর চোখ খুলে দেখছে আমাকে, কিন্তু আমি মুসকে মুসকে হাসছি অজান্তার দিকে তাকিয়ে। আজ অজান্তার পূর্বের যত রাগ অভিমান ছিল সব চলে গেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে অজান্তার। কিন্তু অজান্তা কি করলো? আমাকে এবার নিজের বাহুতে আবদ্ধ করে ফেললো, খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম অজান্তা ঘুমায়নি, ভান করেছিল শয়তানটা। কিন্তু আমি অজান্তার থেকে ছুটতে চাই, কিন্তু পারলাম না। এবার নিজের হাত দুটো দিয়ে আমিও জড়িয়ে ধরলাম, আর বাকিটা ইতিহাস। ওদিকে পপি আর জয়ের অবস্থা খুব খারাপ। পপি জয়কে মেনে নিচ্ছে না। সকালেতে অজান্তা আর আমি চলে গেলাম বিয়ের বাড়ি। বাসায় যেতেই জয় আমাকে একা ডেকে পাঠালো। ভয়ে আমার আত্মা শুকিয়ে কাট। মনে হয় পপি সব বলে দিছে। কিন্তু জয় বাসরাতে বিবরণ দিল। ছোট বোনের জামাই হলেও লাজ লজ্জার মাথা খেয়ে বলে ফেললো। আমি বললাম, ভাই আমি কি করতে পারি? তুমি না হয় তোমার ভাবিকে বোঝাও, বুঝলে ভালো। আর না হলে তোমার ভাবির বাবা মাকেও বোঝাও। এবার আমি পড়ে গেলাম মহাবিপদে। এর জন্য দায় আমি নিজেই। কিন্তু তারপরে এখন পপির কাছে গেলাম। পপি বসেছিল, আমাকে দেখে দৌড়ে এসে বলল, ইথান, তুমি এটা করতে পারলে? স্বার্থপরের মতো পালিয়ে আসলে? আমি তো তোমাকে ভালোবাসি, আবার দেখলাম বিয়েও করেছো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমরা পালিয়ে যাব। আমি অজান্তাকে ভালোবেসে বিয়ে করেছি, আর আমি তোমাকে একবারও বলিনি আমি তোমাকে ভালোবাসি। তুমি ইথান যতই ভালোবাসো, তুমি আমারই। আমাকে ভালোবাসো আর নাই বাসো, তুই শুধু আমার। পপি সব কি বলছো? তোমার বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে? চল না আমরা পালিয়ে যাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ইথান। পপি পাগলামো করো না। জয় খুব ভালো ছেলে, যা হয়েছে তা মেনে নাও। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তুমি ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। আমার মধ্যে কি নেই বলো?
আমার মতো ভালো আর কেউ তোমাকে বাসতে পারবে না। আমি পপির কথা শুনে চলে আসলাম, কিন্তু পপি আমাকে ডেকে বলল, তুই যদি আমার না হস তাহলে আর কারো হতে দেব না। কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নামই ভালোবাসা। ভালোবাসার প্রতিশোধে কোনো জায়গা নেই। প্রতিটা ভালোবাসায় তৃতীয় একজন থাকবেই যে কষ্ট পাবে, এটাই পৃথিবীর নিয়ম। তো বন্ধুরা, গল্পটি কেমন এসে জানাতে বলবেন না, আর ভালো হলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেনই। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।